সময় কারোর জন্য থেমে থাকে না। ভালোই ভালোই কেটে যায় প্রায় 6টি মাস। পড়াশোনা ও স্বামী সংসার নিয়ে অনেক ভালো কাটছে উদিতার দিন। অর্ধবার্ষিক পরীক্ষা দিয়েছে কিছুদিন আগে উদিতা। আশিয়ান অনেক গাইড করেছে তাকে। নিজে গিয়ে পরীক্ষা হলে দিয়ে আবার নিজে বাসায় নিয়ে আসতো। মাঝখানের সময়টা প্রিন্সিপালের রুমে গিয়ে বসে থাকতো। উদিতা ভীষণ লাকি যে আশিয়ানের মতো কাউকে নিজের লাইফ পার্টনার হিসেবে পেয়েছে। আশিয়ান তো উদিতা বলতে পাগল। অফিস থেকে দ্রুত বাসায় চলে আসে সে, একমাত্র উদিতার জন্য। একমাত্র তাকে দেখলে বোঝা যায় যে কাউকে কিভাবে এতটা ভালোবাসা যায়। কালকে আশিয়ানের জন্মদিন, সে এখনো অফিসে। উদিতা চায়নি আশিয়ানের বার্থডে এত ঘটা করে পালন করতে, কিন্তু তার বন্ধু বান্ধব আর পরিবারের লোকজনদের কি করে মানা করবে সে, তাই সে কিছুই বলেনি। ওরা তো প্ল্যানিং করতে ব্যস্ত। উদিতা এতে মাথা ঘামায় না। সে ভাবছে আশিয়ানের জন্য কালকে তার প্রিয় খাবারগুলো রান্না করে খাওয়াবে, আর গিফট তো আছেই। ব্যাস, এত দামি কোনো গিফট দিতে হবে না। রাতে ঘর্মাক্ত শরীরে আশিয়ান বাসায় ফেরে, যদিও এখন শীতের হাওয়া পড়ে গেছে প্রায়। উদিতা আশিয়ানের জন্য প্রতিদিনকার মতো কফি বানিয়ে নিয়ে আসে। আশিয়ান গোসল করে বিছানায় এসে বসতেই উদিতা হাসি মুখে টাওয়াল দিয়ে তার চুল মুছে দিতে লাগে। আশিয়ান জামার উপরে উদিতার পেটে নিজের নাক মুখ ঘষে। উদিতা ঈষৎ কেঁপে ওঠে। আশিয়ান উদিতাকে জড়িয়ে ধরে তার পেটে একইভাবে মুখ গুজে চুপচাপ বসে আছে। উদিতা আশিয়ানের মাথার চুলগুলো হাত দিয়ে মৃদু নাড়াচাড়া করে। আশিয়ানের চোখে রাজ্যের ঘুম নেমে এসেছে, তাই উদিতাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে সে উদিতার বুকে মাথা রেখে শুয়ে পড়ে। উদিতা হেসে ফেলল আশিয়ানের কর্মকাণ্ড দেখে। উদিতা একটুও চমকালো না, কারণ আশিয়ান মাঝে মধ্যেই এমন করে। আশিয়ান ঘুমিয়ে গেছে। উদিতা আশিয়ানের মাথায় হাত বুলিয়ে দেয় সস্নেহে। রাতে আশিয়ান অনেক দেরি করে ঘুমিয়েছিল। ল্যাপটপে কি একটা কাজ করতে গিয়ে সারা রাত ঘুমাতে পারেনি সে, তাই এখন ঘুমিয়ে পড়লো আর কি ঘুম পোষাতে। রাত 11:30টার দিকে ঘুম ভাঙে আশিয়ানের। উদিতা আশিয়ানের জন্য স্পঞ্জের মতো নরম তুলতুলে চকলেট কেক বানিয়ে রেখেছে আশিয়ানের ঘুমিয়ে যাওয়ার পর। রাত 12টায় তাকে উইশ করবে, তাই সময়টা একান্তই দুজন মিলে কাটাবে। উদিতার মুখে হাসি লেগেই আছে। লোকটার আজ 26 বছর পূর্ণ হয়ে 27-এ পা রাখবে। উদিতা আজ গাঢ় নীল রঙের একটি সুতির শাড়ি আটপৌরে ভাবে পরেছে, শুধু আশিয়ানের জন্য। কোনো প্রিন্টিংয়ের সাহায্যে পরেনি, জাস্ট এমনিতেই সুন্দর করে পরেছে। আজ রাতটা তাদের দুজনকে কেউ ডিস্টার্ব করবে না, এটা মিসেস ইয়াসমিনের আদেশ। পরের দিন সকালে তাকে সবাই উইশ করবে। আশিয়ান ঘুমিয়ে যাওয়ার পর উদিতা সারা রুম সুন্দর করে সাজিয়েছে। বাগান থেকে কাঠগোলাপ ফুল এক গুচ্ছ এনে রেখেছে। বারান্দায় রাখা টেবিলে ছোট ছোট মোমবাতি দিয়ে সাজিয়েছে। একটা গ্লাসের ফ্লাওয়ার ভাসে কয়েক জাতের গোলাপ ফুল পানিতে ডুবিয়ে রেখেছে সে তরতাজা থাকার জন্য। টেবিলে ছড়িয়ে ছিটিয়ে আছে নয়নতারা ফুল। গাছগুলোতে ফেরি লাইট আগেই লাগিয়েছিল উদিতা, সেগুলো এখন জ্বালিয়ে দিল। পরিবেশটা ভীষণ সুন্দর, আর উদিতা মনে মনে এক্সাইটেড হয়ে আছে কখন সে আশিয়ানকে সারপ্রাইজ দেবে এটা ভেবে। আশিয়ান ঘুম থেকে উঠে উদিতাকে এই রুমে দেখে যেন ফিদা হয়ে গেল। উদিতার লম্বা চুলগুলো ছিঁড়ে রাখা, নীল শাড়ির ফাঁক পোকর দিয়ে উদিতার ফর্সা পিঠ দেখা যাচ্ছে। আশিয়ান তো উদিতার লুকে পাগল প্রায়। আশিয়ান বসা থেকে উঠে গিয়ে উদিতাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে তার চুল সরিয়ে ঘাড়ে চুমু খেতে লাগে। উদিতা আশিয়ানকে নিজের থেকে ছাড়িয়ে বলল, এতক্ষণ ধরে ঘুমাচ্ছেন, যান গিয়ে মুখ দিয়ে ফ্রেশ হয়ে আসুন। আমি তোর পালিয়ে যাচ্ছি না, আমি এখানেই আছি, নিশ্চিন্তে থাকতে পারেন, যান। আশিয়ান শুনল না উদিতার কথা। সে আবারও উদিতাকে জাপটে ধরে নিজের কাছে নিয়ে আসে। পাগলের মতো উদিতার কাঁধে চুমু খাচ্ছে সে। উদিতা বলল মহাভাষাতে, কি করে তাকে সরাবে সে ভেবে পাচ্ছে না। দেয়াল ঘড়ির দিকে তাকালো উদিতা। 11:43 বাজে। উদিতা গুনে গুনে 4 মিনিট পর আশিয়ানকে আবারও সরিয়ে দিয়ে বলল, জলদি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসুন, নয়তো আজকে রাতে কাছে আসতে দেব না কিন্তু। আশিয়ান বিরক্ত বোধ করলো উদিতার কাজে। সে শাড়িটা খুলে ফেলার পায়তারা করছিল, কিন্তু পারল না মেয়েটার জন্য। অন্যদিন বাধা দেয় না, তবে আজ কেন দিচ্ছে বোধগম্য হলো না আশিয়ানের। বিরক্তি নিয়ে ওয়াশরুমে গেল সে। আশিয়ানের যাওয়ার পরে তাকিয়ে মুচকি হাসলো উদিতা। প্রায় মিনিট 10 পর আশিয়ান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। আশিয়ানের পরনে একটা ধূসর রঙের টি শার্ট ছিল আর 3/4 ট্রাউজার। এতে তাকে পুরো চকলেট বয় লাগছে। আশিয়ান টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে উদিতার কাছে এগিয়ে এসে আবারও কোমরে হাত দিতে যাবে, তখনই উদিতা আশিয়ানকে বলল, আপনার এসব করার জন্য সারা রাত পড়ে, এখন আমি যা বলবো তা শুনুন। কি? আপনি একটু নিচু হন প্লিজ, আমি আপনার চোখ ধরবো। আশিয়ান এবার মহাবিরক্তি নিয়ে বলল,
এখন কি লুকোচুরি খেলার সময় উদিতা? বাচ্চাদের মতো কি সব বলছো? উদিতা মুখ ফুলিয়ে বলল, আমি কিছু বলে সেটা আপনার ভালো লাগে না তাই না? নিজে তো ঠিকই সুযোগ সুন্দরীর মতো শুধু কাছে আসার পায়তারা করেন। আমার কথা না শুনলে আমার কাছে আসার দরকার নেই। আশিয়ান বাধ্য হয়ে মাথা নিচু করে উদিতার গালে চুমু খেয়ে বলল, রাগ করতে হবে না। এই তো আমি মাথা নিচু করেছি। তোমার যা ইচ্ছা করো, আমি কিচ্ছু বলবো না। তবে হ্যাঁ, রাতে আমায় কিন্তু অনেক বেশি আদর করতে হবে, এটা মনে রেখো। আচ্ছা। উদিতা আশিয়ানের চোখ ধরে তাকে নিয়ে ধীরে ধীরে বারান্দার দিকে অগ্রসর হলো। হাতের চিকন ব্রেসলেটের ঘড়ির দিকে তাকালো সে। 11:59। উদিতা আশিয়ানকে নিয়ে টেবিলের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। পুরো 12টা বেজে গেছে তখন ঘড়িতে। উদিতা আশিয়ানের কানের কাছে ফিসফিস করে বলল, হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার হাজব্যান্ড, ম্যানি ম্যানি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে। এই বলে উদিতা আশিয়ানের চোখ থেকে নিজের হাতটা সরিয়ে নিল। আশিয়ান অবাক হয়ে গেছে উদিতার কথা শুনে। তার একটু মনে নেই নিজের বার্থডের কথা। টেবিলের উপর ক্যান্ডেলগুলো ও নয়নতারা ফুলের মধ্যমণি করে একটা চকলেট কেক রাখা আছে, সাথে ফ্লাওয়ার ভাসে তরতাজা গোলাপ ফুল। চারদিকে সাদা আর সোনালী রঙের থোকা থোকা ফেরি লাইট জ্বলছে, সাথে দুটো গ্লাসে হাতে বানানো ম্যাঙ্গো স্কোয়াশ দিয়ে জুস রাখা। আশিয়ান পুরোই সারপ্রাইজড। উদিতা সেই কাঠগোলাপের গুচ্ছটি নিয়ে এসে আশিয়ানের সামনে দাঁড়িয়ে মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, জীবনে প্রথম কোনো ছেলের প্রেমে এতটা গভীরভাবে পড়েছি আমি। এর আগে প্রেম ভালোবাসা কি তাই জানতাম না। কখনো ভাবিনি যে আমি কারো প্রেমে পড়ব, অন্তর থেকে কাউকে ভালোবাসবো। আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আমি আমার স্বামীকে অনেক 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 বেশি ভালোবাসি। এতটা ভালোবাসি যে এর চেয়ে বেশি আর কাউকেও ভালোবাসা যায় না। আমার চিন্তা ভাবনা সমস্ত জুড়ে সারাক্ষণ আপনি বিচরণ করেন। ভালোবাসে কি তা আমি আপনার কাছ থেকে, কোনো মেয়ে আপনার কাছে আসলে এত কেন জেলাস ফিল করি আমি জানেন? কারণ হলো আমি আপনাকে ভালোবাসি। লজ্জায় লাল হয়ে আশিয়ানকে প্রেম নিবেদন করলো উদিতা। আশিয়ান মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রাণপ্রিয় স্ত্রীর দিকে। এই প্রথম কোনো প্রপোজাল পেয়ে আশিয়ান খুশিতে ফেটে পড়তে চাইছে। এত খুশি এর আগে কখনো হয়নি সে। আশিয়ানের দিকে ফুলের গুচ্ছটা বাড়িয়ে ধরে আছে উদিতা। আশিয়ান উদিতার হাত থেকে ফুলটা নিয়ে এগিয়ে এসে উদিতাকে নিজের বুকে জড়িয়ে ধরে তার মাথায় চুমু খেলো। উদিতা খুশিতে 2 হাত দিয়ে জাপড়ে ধরলো আশিয়ানকে। উদিতা আশিয়ানকে হালকা ছেড়ে দিয়ে জিজ্ঞেস করলো, আমি কিন্তু আমার কথার রিপ্লাই পেলাম না। আশিয়ান উদিতার নাকের সাথে নাক ঘষে মৃদু গলায় বলল, ওহো, কিছু কথা মুখে বলতে হয় না, এগুলো বুঝে নিতে হয়। তুমিও বুঝে নাও আমি কি বলতে চাই। আচ্ছা চলুন কেকটা কেটে নিয়ে এখন। কেকটা আমি নিজে হাতে বানিয়েছি, খেয়ে বলবেন কিন্তু কেমন হয়েছে। আশিয়ান হাসলো উদিতার কথা শুনে। দুজন মিলে একসাথে কেক কেটে একজন আরেকজনকে খাইয়ে দিল। কেক খাওয়া শেষে উদিতা আশিয়ানের হাতে র্যাপিং পেপার মোড়ানো একটা মিডিয়াম সাইজের বক্স তুলে দিল, দিয়ে খুলে দেখতে বলল। আশিয়ান কৌতূহলী হয়ে পেপার খুলে বক্সটা খুলে দেখলো। তাতে 3টে প্যাকেট রাখা। 3টে প্যাকেটেই হাতে বানানো পাঞ্জাবি ও পাজামা। অনেক সুন্দর নিপুণ হাতে যত্ন সহকারে কারুকার্য শোভিত পাঞ্জাবি সেগুলো। আশিয়ান সপ্রশ্ন দৃষ্টিতে উদিতার দিকে তাকিয়ে রইল। উদিতা মৃদু হেসে বলল, জানি না আপনার পছন্দ হয়েছে কিনা। আমি যখন মামুনির কাছ থেকে প্রথম সেলাই কাজ শিখি তখন পাঞ্জাবি তৈরি করা শিখেছি। সর্বপ্রথম আপনার জন্য পাঞ্জাবিগুলো বানিয়ে তারপর নিজ হাতে সেইগুলোতে হ্যান্ড পেন্টের কাজ ও সুতার কারুকাজ করেছি। তখন চিন্তা করেছিলাম এগুলো আপনার বার্থডেতে গিফট করব। আপনার মনে হয় পছন্দ হয়নি তাই না? আসলে এত দামি গিফট নয় এগুলো। উদিতার কথার মাঝখানে আশিয়ান উদিতার কপালে চুমু খেয়ে বলল, আমার বউ আমার জন্য ভালোবেসে নিজ হাতে পাঞ্জাবিগুলো বানিয়েছে, আর আমার পছন্দ হবে না তা কি হয়? হ্যাঁ, আমার কাছে বেস্ট গিফট হচ্ছে এগুলো। কালকেই এখান থেকেই একটা পাঞ্জাবি পরবো আমি। মেনি মেনি থ্যাঙ্কস বউ। উদিতা আশিয়ানের সাথে বেঞ্চে বসে আশিয়ানের বুকে মাথা রেখে অনেকক্ষণ গল্প করলো। তারপর আশিয়ান উদিতাকে কোলে নিয়ে রুমে এসে বিছানার উপর শুইয়ে দিয়ে তার উপর নিজের সমস্ত ভার ছেড়ে দিল। রুমের লাইট নিভিয়ে দিল সে। হারিয়ে গেল দুজন ভালোবাসার সাগরে। পরের দিন সকালে আশিয়ানকে তার পরিবারের সবাই মিলে সারপ্রাইজ দিল। ঘুম থেকে উঠেই দেখতে পেল তার রুমের সবাই কেক, বেলুন, গিফট এসব নিয়ে দাঁড়িয়ে আছে। উদিতা একপাশে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসছে। আশিয়ানের ওপর পাটি স্প্রে করে তাকে কেক কেটে খাইয়ে দিল সবাই। সবার সাথে হই হুল্লা করে সকালটা কাটলো আশিয়ানের। সারা বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে আশিয়ানের জন্মদিন উপলক্ষে। অফিসে 1 দফা বার্থডে পালন হয়ে গেছে। এতিমখানায় ও বৃদ্ধাশ্রমে সবাইকে নতুন কাপড় ও ভালো ভালো খাবার বিতরণ করা হয়েছে।
বন্ধুরা মিলে হাতে ছিলে আরেক দফা কেক কাটাকাটি চলল। আশিয়ানের কলেজ ও ভার্সিটি লাইফের কথা মনে পড়ে গেল। ঠিক এভাবে ফ্রেন্ডরা তার বার্থডে সেলিব্রেট করত। সবশেষে সন্ধ্যায় বাসায় ফিরল আশিয়ান বন্ধুদের সাথে নিয়ে। উদিতাকে নিচে না পেয়ে জলদি রুমে চলে গেল আশিয়ান। দেখে উদিতা ঘুমিয়ে আছে বিছানায়। তার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে সে খুব ক্লান্ত। আশিয়ান উদিতার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে উদিতার গালে কপালে থুতনিতে ঠোঁটে ওর নাকের টকায় চুমু খেলো। চুমুত্তরে ঘুমটা ভেঙে গেল উদিতার। আশিয়ানকে দেখে শোয়া থেকে উঠে বসলো। আশিয়ানে উঠে বিছানায় বসে উদিতাকে জড়িয়ে ধরে বলল, আই ব্যাডলি নিড ইউ সো মাচ বেব। আমার অভ্যাসে পরিণত হয়েছে তুমি। তোমাকে ছাড়া আমার এক মুহূর্তও যে কাটে না। কি একটা অবস্থা বলো। সারাটা সময় এত মিস করি কেন তোমায় জানি না। খুব মিস করি তোমায় সোনা। উদিতা মুস্কি এসে আশিয়ানকে জড়িয়ে ধরে পিঠে আলতোভাবে হাত বুলিয়ে দিল। আশিয়ান উদিতার গলায় মুখ ডুবিয়ে দিল। উদিতা ক্লান্ত অনেক, তারপরও আশিয়ানকে বাধা দিচ্ছে না। আজ আশিয়ানের পছন্দের সমস্ত কিছু নিজে হাতে ভালোবেসে রান্না করেছে সে। শুধু আশিয়ানের খুশির জন্য এত কিছুর প্রয়োজন। আশিয়ান উদিতার সাথে বেশ কিছুক্ষণ রোমান্স করলো। তারপর রুমের দরজাতে কারো নক করার শব্দ শুনে উদিতাকে বাহুডোর থেকে মুক্ত করলো সে। এনা এসে বলল দুজনকে রেডি হয়ে নিচে যেতে। মেহমানরা সবাই চলে এসেছে, পার্টিও শুরু হয়ে যাবে। এনা বলে চলে গেল। আশিয়ান উদিতার কপালে চুমু খেয়ে বলল, যাও গিয়ে রেডি হও, আমিও তৈরি হয়ে নিচ্ছি। উদিতা মাথা নেড়ে সাইজা নিয়ে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল কাপড় পাল্টাতে। আশিয়ান রুমে চেঞ্জ করতে লাগলো। আজ উদিতা কালো রঙের সাদা কারুকাজ করা লম্বা ঘের দেওয়া ফুলহাতা রাউন্ড গাউন পরেছে, সাথে লম্বা রাউন্ড হিজাব ও হিজাবের সাথে অ্যাডজাস্ট মেকআপ। এই রূপে তাকে অনেক মোহনীয় লাগছে দেখতে। আশিয়ান উদিতার দেওয়া কালো পাঞ্জাবি ও সাদা পাজামা পরেছে, তাকে দেখতেও অস্থির লাগছে। আশিয়ান উদিতার হাত ধরে হাসি মুখে নিচে নেমে এলো। আত্মীয় স্বজনে সারা বাসা গিজ গিজ করছে। আশিয়ান আর উদিতাকে কেকের সামনে নিয়ে আসা হলো। আশিয়ান উদিতার হাত ধরে হাসি মুখে দাঁড়িয়ে আছে। আশা, তারিন, আলিয়া আজকে যে হারে সাজগোজ করেছে মনে হচ্ছে তারা কারো বিয়েতে আসছে। এত লোকজনের সামনে উদিতা অনেক আনইজি ফিল করছে। আশিয়ান তাই জলদি করে সবার সাথে কুশল বিনিময় করে কেক কাটলো। চারিদিক থেকে পার্টি স্প্রে করা হচ্ছে। আশিয়ান আর উদিতা দুজনে মিলে কেক কাটলো। আশিয়ান সর্বপ্রথম তার বাবা মাকে খাইয়ে তারপর আড়ালে উদিতার নেকাফ তুলে তাকেও খাইয়ে দিল। তারপর পরিবারের সবাইকে খাওয়ালো। গিফটের কারণে ড্রয়িং রুমের একটা কর্নার উপচে পড়ছে। মিস্টার মোর্শেদ ছেলেকে সবচাইতে দামি একটা বাইক গিফট করলেন। তাহমিদ আশিয়ানকে একটা ল্যাপটপ ও একটা ফোন গিফট করলো। বাকিরাও প্রচুর দামি দামি জিনিস গিফট করেছে তাকে। একমাত্র উদিতায় শুধু পাঞ্জাবি পাজামা দিয়েছে গিফট হিসেবে। উদিতার মনটা ছোট হয়ে গেছে এসব দেখে। কেন জানি খুব অস্বস্তি হচ্ছে তার। আশিয়ান বুঝতে পারলো সেটা। আশিয়ান সবার আড়ালে উদিতার হাতে চুমু খেয়ে মৃদু কণ্ঠে বলল, একটু মন খারাপ করবা না। আমার কাছে সবচাইতে দামি গিফট হলো আমার স্ত্রীর নিজের হাতের বানানো পাঞ্জাবিগুলো। দেখো আমাকে কত সুন্দর লাগছে পাঞ্জাবিটা পরায়। আশিয়ানের কথা শুনে উদিতার মন হালকা হয়ে গেল। আশিয়ানের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল সে। পার্টি শেষে খাওয়া দাওয়া সেরে অনেক আত্মীয় স্বজনরা বিদায় নিলেন। উদিতার হাতের রান্না তৃপ্তির সহিত খেয়েছে আশিয়ান। আশিয়ানের প্রশংসায় উদিতার মনটা তৃপ্তিতে ভরে গেছে। আশিয়ান নিজে হাতে আজ উদিতাকে অন্য একটা রুমে নিয়ে গিয়ে খাইয়ে দিয়েছে। অনুষ্ঠানের জাঁকজমকপূর্ণতা শেষ হতেই আশিয়ানের কাজিনরা সবাই মিলে ছাদে আস্তানা গেড়েছে আড্ডা দেওয়ার জন্য। আশিয়ান আর উদিতা পাশাপাশি বসে আছে। আকাশে আর চাঁদ নেই, কিন্তু আকাশ ভরা তারার মেলা আছে। ধীরে ধীরে হাওয়া বইছে। পরিবেশটা অনেক সুন্দর। ধুমসে হাসি ঠাট্টা চলছে। আর উদিতা চুপচাপ বসে শুনে যাচ্ছে। উদিতা খেয়াল করলো না, তবে আশিয়ান ঠিকই খেয়াল করেছে যে তারিনের আপন চাচাতো ভাই রিশাদ বারবার উদিতার দিকে তাকাচ্ছে। মাঝে মধ্যে মিটমিট করে হাসছে তার পানেছে। উদিতার মুখে ন্যাকাপ লাগানো, তারপরও বিহায়ের মতো উল্টে পাল্টে দেখছে তাকে। আশিয়ানের ইচ্ছে করছে ঘুষি মেরে ওর নাক ফাটিয়ে দিতে। শালা খচ্চর, বিয়াতি মেয়ের দিকে তাকায় বিহায়ের মতো। আশিয়ান উদিতাকে নিজের আরো কাছে টেনে আনলো। এক হাত দিয়ে কোমর জড়িয়ে ধরে রাখলো। রিশাদ বাঁকা নজরে একবার তাদের দিকে তাকালো। আশিয়ান কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছে রিশাদের দিকে, যেটা চোখ দিয়ে ভস্ম করে দেবে তাকে। সবাই আশিয়ানকে রিকোয়েস্ট করতে লাগলো একটা গান গাওয়ার জন্য। আশিয়ান এখন আর গান টান শোনে না তেমন একটা। উদিতার সংস্পর্শে শেষে অনেক পরিবর্তন হয়ে গেছে। তারপরও তাদের এত রিকোয়েস্টে পায়ে ছেড়াতে না পেরে একটা গান ধরলো। তাজিম তার গিটারটা এনে দিল আশিয়ানের কাছে।
আশিয়ান গিটারটা টিউন করতে করতে গান গেয়ে উঠল। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকে চাই। গান শেষ হতেই তুমুল করতালিতে ফেটে পড়ে সবাই। আশিয়ানের কণ্ঠের প্রশংসায় পঞ্চমুখ এক একজন। আশিয়ান উদিতার হাতে চুমু খেয়ে জোরে বলল, গানটা আমার স্ত্রীকে ডেডিকেট করে গিয়েছি আমি। এই কথা শোনার পর কয়েকজন ও বলে উল্লাসে চিৎকার করে ওঠে। দুই একজন মুখে আঙুল পুড়ে সিটি বাজালো। কেউ কেউ বলছে, আরে ভাইয়া তুমি কত রোমান্টিক। আবে ইয়ার, তুই দেখি ভাবির জন্য পুরাই দিবা না। উফ, তোমাদের বন্ডিং অনেক সুন্দর। ও হাউ কিউট কাপল। মাম্মা তুমি দেখা যায় ভাবির ওপর ফিদা, ইত্যাদি ইত্যাদি। উদিতা লজ্জায় লাল হয়ে গেছে সবার কমেন্ট শুনে। আশার মৃদু হাসলো সবার কথার প্রত্যুত্তরে। আশা তো হিংসায় চলে যাচ্ছে তাদের এসব দেখে। তারিন মুখ বাঁকালো। আলিয়ার কোনো ভাবান্ত নেই, সে এতটাও হিংসা করে না উদিতাকে। উদিতার উপর তার জেদ একটাই ছিল, সেটা হলো তার নানা বাড়ির সবার চোখের মণি উদিতা। সবার মুখে মুখে শুধু তারই গুণগান। এই একটা বিষয়ে সে শুধু সহ্য করতে পারত না, এর বেশি কিছুই না। তারিনার আশা যেমনটা হিংসা করে উদিতাকে, আলিয়া সেরকম কখনোই করেনি। রাত প্রায় 12:30 বেজে গেছে আড্ডা দিতে দিতে। গতকাল রাতে আশিয়ানের জন্য উদিতা ঠিক মতো ঘুমাতে পারেনি, তাই আছে চেয়েও ঘুমটা আটকাতে পারল না। আশিয়ানের কাঁধে মাথা রেখে কখন যে ঘুমিয়ে গেছে বলতেও পারবে না। আশিয়ান খেয়াল করে উদিতাকে পাজা করে তুলে নিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিজের রুমে চলে গেল। রিশাদ তীক্ষ্ণ নজরে তাকিয়েছিল তাদের দিকে। উদিতা ইদানিং প্রচুর ঘুম কাতুরে হয়ে গেছে। রাতে আশিয়ানের জন্য ঠিক মতো ঘুমাতে পারে না, তাই সারাদিন তার চোখে গুম গুম ভাব থাকে। আশিয়ান উদিতাকে বিছানায় শুইয়ে দিয়ে মেকআপ আর হিজাবটা খুলে দিল। তারপর সে নিজে গিয়ে ফ্রেশ হয়ে এসে উদিতাকে কাপড় পাল্টে একটা পাতলা নাইটির মতো হাতা কাটা ফ্রক পরিয়ে দিল। এই মুহূর্তে উদিতাকে দেখতে পুরো বাচ্চা বাচ্চা লাগছে। আশিয়ান ঘুমন্ত উদিতার গালগুলো আলতোভাবে টেনে দিল। তারপর লাইট নিভিয়ে দিয়ে বিছানায় এসে উদিতাকে নিজের বুকে নিয়ে ঘুমিয়ে গেল আশিয়ান। পরদিন সকালে আশিয়ান অফিসে চলে গেল। এই কয়েকদিন অফিসে একটু ব্যস্ততা আছে। উদিতা তার বাগান টই টই করে ঘুরে দেখছে। তার ইচ্ছে করে আশিয়ানকে বাসায় বেঁধে রেখে দিতে। একা একা ভালো লাগে না আর। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, কারোর সাথে দুরন্ত বসে গল্প করারও সময় নেই। এনা বাসায় থাকলে ফোন নিয়ে পড়ে থাকে, মাঝে মধ্যে গল্প করে উদিতার সাথে সে। তারপরেও সময় কাটে না তার। আর তারিন তো হিংসুটে মহিলা, উদিতার সাথে যার কখনো বলে না। কেউ ব্যস্ত থাকে কাজকর্মে আর মেয়েকে নিয়ে। মাঝে মধ্যে উদিতার ইচ্ছে করে একটা বাবুর মা হতে। ওর নিজের একটা বাচ্চা থাকলে সারাদিন তাকে নিয়ে পড়ে থাকতো সে। আশানের ইচ্ছে ছিল বেবি নেওয়ার, কিন্তু উদিতার বয়স জানার পর থেকে সেই ইচ্ছেকে মাটি চাপা দিয়ে দিয়েছে সে। উদিতার বয়স বাচ্চা নেওয়ার মতো ম্যাচিওর হয়নি এখনো। আরো 2-3 বছর পর চিন্তা করে দেখা যাবে বাচ্চার ব্যাপারে। উদিতা বাগানের মোড়া লতা পাতা তুলে একটা ঝুড়িতে ফেলছে। এমন সময় কালকে সেই ছ্যাঁচড়া ছেলে রিশাদ এসে হাজির। উদিতা তাকে দেখতে পেয়ে দ্রুত ওড়না দিয়ে নিজের মুখ ঢাকলো। রিশাদ হ্যান্ডশেক করার জন্য উদিতার দিকে হাত বাড়িয়ে দিয়ে হাসি মুখে বলল, হাই, আমি রিশাদ, তারিনাপুর কাজিন। তুমি তো উদিতা, রাইট? উদিতা হ্যান্ডশেকের ধার দিয়েও গেল না, তীক্ষ্ণ চোখে হাতের দিকে তাকিয়ে কাট কাট কণ্ঠে বলল, সরি, অপরিচিত কারোর সাথে আমি হ্যান্ডশেক তো দূরের কথাও বলি না। আর জি, আমি উদিতা, মিসেস আশিয়ান তায়েব চৌধুরী। এই বলে উদিতা আর এক মুহূর্ত দাঁড়ালো না এখানে, হরহর করে বাসার দিকে চলে গেল। ছেলেটাকে দেখে উদিতার কাছে লুচ্চার মতো মনে হয়েছে। কেমন তেরা তেরা চোখে তাকাই বলদটা। উদিতা যাওয়ার পানে তাকিয়ে রিশাদ আলমনে মুচকি এসে বলল, বাহ, কি তেজ! ঠিক আশিয়ানের মতোই তার বউ, বাট আই লাইক ইট। বিবাহিত মেয়েদের আমার অনেক ভালো লাগে। তোমাকে তো আমি পড়েই ছাড়বো, সুন্দরী। উদিতা নিজের রুমে বিছানায় আতশোয়া হয়ে বসে একটা উপন্যাস পড়ছে সময় কাটানোর জন্য। কিছুক্ষণ বই পড়ার পর আশিয়ানের মেয়ে কাজিন দিয়া আর প্রিয়া এসে তার সাথে গল্প জুড়ে দিল। ওদের সাথে আরো কিছুক্ষণ গল্পগুজব করলো উদিতা। এভাবে টই টই করে সারাদিন কাটলো উদিতা। আশা তাইনের সাথে বসে বসে পরিকল্পনা করছে কিভাবে আশিয়ান আর উদিতার মধ্যে বিষাদ লাগানো যায়। তারিন বেশ কয়েকটা পরিকল্পনার কথা বলল আশাকে, কিন্তু একটাও আশার মনোপ্রত হলো না। আরো ভালো কোনো চিন্তা করতে লাগলো দুজনে। তবে আজকের জন্য ইস্তফা। রাতে আশিয়ানের বুকে মাথা রেখে উদিতা তার কোলে বসে আছে। উদিতা আশিয়ানকে আবদারের ভঙ্গিতে বলল। আশিয়ান ফোন চাপতে চাপতে বলল, হ্যাঁ বলো।
বলছিলাম আমাকে একটা বাচ্চা দেন না। আমার এভাবে একা একা নিরামিষের মতো থাকতে আর ভালো লাগে না। কিয়া ভাবির বাচ্চা আছে, তারিন ভাবিরও বাচ্চা আছে, আলেয়া আপুরও শুনছি, তবে আমি কেন বাদ থাকবো? আমাকে এক বেবি দেন না। আশিয়ান উদিতার কপালে চুমু খেয়ে বলল, বাচ্চা ক্যারি করার মতো ম্যাচিওর তুমি হওনি এখনো দিতা। সময় হলে আমি তখন বলবো। এখন এভাবে বায়না করো না, হ্যাঁ? বাচ্চা নেই এত সহজ না। তোমার বয়সটা পারফেক্ট নয় বউ, আমরা পরেও বেবি নিতে পারবো। উদিতা আশিয়ানের মুখে নাক ঘষতে ঘষতে বলল, হ্যাঁ, একটাই তো বাচ্চার কথা বলছি, এমন করছেন কেন? আমার দাদির যখন 13 বছর বয়স তখন তিনি আমার বড় চাচাকে জন্ম দিয়েছেন। 16 বছরের মধ্যে 4 বাচ্চার মা হয়েছেন তিনি। কই, ওনার তো কিছুই হয়নি, এত অল্প বয়সে বাচ্চা জন্ম দিয়েছেন তিনি। তবে আমি কেন ওনার থেকে যথেষ্ট ম্যাচুর আছি, আমি কেন এখন মা হতে পারবো না? আশিয়ান উদিতার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, ওটা আগেকার যুগের কথা, বর্তমানে এমনটা খুব কমই হয়। অল্প বয়সে বাচ্চা জন্ম দিলে মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকিতে থাকে, পরে অনেক সমস্যা দেখা দেয়। আমি চাই আমার বউটা যেমন সুস্থ থাকুক আর আমার বাচ্চাটাও তেমনই গুলুমুলো হোক। দুজনের মধ্যে কারো জীবনে যেন কোনো রিস্ক না থাকে, কারণ আমি এটা সহ্য করতে পারবো না। আমি এখন থেকে অনেক বেশি খাওয়া দাওয়া করব, ফলমূল বেশি করে খাবো, শাকসবজিও খাবো অনেক, তাহলে তো আর কোনো প্রবলেম হবে না। নিজের অনেক সবসময় সাবধানে থাকবো। তাও মানা করবে। জেদ ধরবা না উদিতা, আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে পারবো না। সময় মতো বাচ্চা পেয়ে যাবে, এখন কোনো বায়না করবা না এ ব্যাপারে। আলেয়া ও তাসকিন বাচ্চা নেওয়ার পরিকল্পনা করেছে, কারণ আলেয়া বয়স পারফেক্ট আছে, 22 কি 23 ওর বয়স, বাচ্চা নেওয়ার মতো যথেষ্ট ম্যাচুয়ার। কিন্তু তুমি কোন আক্কেলে এই কথা বলো? হ্যাঁ, তুমি মাত্র 17তে পা দিয়েছ। এটা পড়ালেখা করার বয়স, ঠিক আছে? বাচ্চা নেয়ার না। আরো 2 কি 3 বছর পর চিন্তা করব, এখন মোটেও জেদ করবা না তুমি। আশিয়ানের এমন কড়া কথায় উদিতার কান্না পেয়ে গেল। অবশেষে আশিয়ানের বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সে। আশিয়ান ফোন রেখে উদিতাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে কপালে ঠোঁট ছোটা লাগিয়ে বলল, কান্না করো না প্লিজ, আমি তো মানা করিনি তোমায়। তুমি অ্যাটলিস্ট ইন্টারটা দিয়ে দাও, তারপর আমরা ভেবে নিই, ঠিক আছে? বাচ্চাকে সামলানোর বয়স তোমার হয়নি উদিতা। জানো একটা মেয়ের জন্য প্রেগনেন্সির সময়টা কতটা কঠিন? 10টা মাস বাচ্চা পেটে নিয়ে মায়েরা কত কষ্ট করে, তা কি জানো তুমি? তুমি এখন এসব সহ্য করতে পারবা না উদিতা, বোঝার চেষ্টা করো শোনা। আমরা বেবি নিব খুব শীঘ্রই ইনশাআল্লাহ। এখন একটু কান্নাটা থামাও না দেখি। আশিয়ান উদিতাকে বিছানায় শুয়ে আদর করতে লাগলো। আশিয়ানের ভালোবাসা পেয়ে উদিতার কান্না থেমে গেছে। বাচ্চার চিন্তার ভূতটাও আপাতত মাথা থেকে নেমে গেছে তার। পরদিন আশিয়ান অফিসে চলে যেতেই রিশাদ আবারও উদিতার সাথে গল্প করার সুযোগ খুঁজতে লাগলো, কিন্তু উদিতা যে স্ট্রিক্ট সেসব বিষয়ে রিশাদ কথা বলার কোনো চান্সই পেল না। রিশাদের এমন ছটফটানো আর কেউ লক্ষ্য না করলেও আশা ঠিকই করলো। মুখের মধ্যে কুটিল হাসি ফুটে ওঠে তার। এখন এমন একটা কাজ করবে সে, এতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। তাইনকে নিজের বুদ্ধির কথা খুলে বলল আশা। এই বুদ্ধিতে রিশাদ আছে দেখে তাইনের তেমন একটা ভালো লাগলো না, কারণ সে তার ভাইকে কোনো ভেজালে ফেলতে চায় না। সে আশিনের ব্যাপারে জানতে পারলে ধর থেকে মাথা আলাদা করে ফেলবে। প্রথমে নাখোশ করলেও পরে আশার কথায় রাজি হলো সে। রিশাদ যেন আগের থেকে অনেক বেশি উদিতার সাথে গায়ে পড়ে কথা বলতে লাগলো। উদিতা এতে অনেক বেশি বিরক্ত হয়ে কঠোরভাবে 2 কথা শুনিয়ে দিল তাকে, কিন্তু এতে রিশাদের কোনো হেলদোল নেই। সে বারবার উদিতাকে ডিস্টার্ব করতে ব্যস্ত। উদিতা মনে মনে চিন্তা করলো আশিয়ানকে খুলে বলবে এই লুচ্চার ব্যাপারে। আশিয়ান যদি তাকে ট্রিট দেয় তবে ঠিকই বিহাপনা ছাড়বে। আশার কথা মতোই রিশাদ নিজে থেকে বানিয়ে খারাপভাবে একটা চিঠি লিখলো উদিতার জন্য। যদিও সেটা উদিতার হাতে দেবে না, আশা প্ল্যান মাফিক চিঠিটা নিয়ে উদিতার যখন বাগানে ছিল তখন সবার অগোচরে সে উদিতার রুমে ঢুকে সেটা উদিতার কাপড়ের ভাঁজে লুকিয়ে রাখলো। এমনভাবে রাখলো যে হালকা একটু টান খেলেই চিঠিটা বেরিয়ে যাবে, নয়তো মাটিতে পড়ে কৌতূহলের সৃষ্টি করবে। উদিতা বলতেও পারে না তার অগোচরে কত বড় ষড়যন্ত্র করা হচ্ছে। তবে আশার কপালে অনেক দুঃখ আছে, সেটা সে পরে বুঝতে পারবে। সেদিন উদিতা একটা কাজ করলো যার কারণে আশিয়ানের মনে তার ব্যাপারে একটু সন্দেহের সৃষ্টি হয়। আশার কাজ কিছুটা সহজ হয় কাকতালীয় ভাবে। উদিতা ড্রয়ার গোছাতে গিয়ে আশিয়ানের লেখা আগের চিরকুটগুলো চোখে পড়ে তার। সে চিঠিগুলো পড়ে আনমনে মুসকি মুসকি হাসছে। আশিয়ান যে রুমে এসেছে এটা বলতেও পারে না সে। আশিয়ান যখন গলা খাকারে দিয়ে নিজের রুমে
অস্তিত্বে জানান দিল, তখন চমকে পেছন ফিরে তাকালো সে। আশিয়ানকে এত জলদি মোটেও আশা করেনি সে। আজ আশিয়ানের মুড কিছুটা অফ। অফিসে এক কর্মচারীর উপর মেজাজটা বিগড়ে গেছে তার। তাই গম্ভীর চেহারা নিয়ে কোনো কথা না বলে চুপচাপ নিচের শার্ট খুলতে লাগলো সে। উদিতা চিঠিগুলো ওই কাপড়ের নিচের তাকের ড্রয়ারে রেখে আশিয়ানকে একটা গেঞ্জি আর ট্রাউজার এগিয়ে দিল হাসি মুখে। আশিয়ান ঘড়ি খুলতে খুলতে জিজ্ঞেস করলো, হাতে কিসের কাগজ ছিল? উদিতা আমতা আমতা করে বলল, কিছু না, এমনি নর্মাল কাগজ। আশিয়ানের লেখা চিরকুট বললে আশিয়ান দুষ্টুমি করবে তার সাথে, তাই সে বলেনি। চেপে গেছে। যদি জানতো এজন্য আশিয়ান তার উপর মেজাজ দেখাবে তবে সত্যিই বলে দিত। আশিয়ান আর কিছু জিজ্ঞেস করলো না উদিতাকে। সে গোসল করতে চলে গেল। আশিয়ানকে দেখেই বোঝা যাচ্ছে যে তার মাথা ব্যথা করছে, তাই উদিতা তার জন্য সুগন্ধি চা বানিয়ে আনতে চলে গেল। প্রতিদিনের মতো আশিয়ান উদিতার বুকে মাথা রেখে শুয়ে আছে। উদিতা আশিয়ানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আলতোভাবে। একটা সময় আশিয়ান ঘুমিয়ে গেল। উদিতারও চোখ লেগে এলো। পরদিন সকালে উদিতা আশিয়ানের জন্য নাস্তা তৈরি করতে রান্নাঘরে রান্না করছে। আশিয়ান রেডি হচ্ছে রুমে। আজ একটা মিটিং আছে, সকাল সকাল যেতে হবে। আশিয়ান কিসের একটা ফাইল রেখেছিল আলমারিতে, সেটা বের করতে গিয়ে টান লেগে উদিতার কাপড়ের ভাঁজ থেকে আশার রাখা চিঠিটা মাটিতে পড়ে গেল। আশিয়ান ভ্রু কুঁচকে তাকালো নিচে পড়া চিঠিটার দিকে। কৌতূহল বশত তুলে সেটার ভাঁজ খুলে পড়তে লাগলো সে। পড়তে পড়তে তার মাথার রগ ফুলে উঠল। প্রিয় সুন্দরী, এতদিন দুজনে এত কথা বলেছি, তোমার প্রতি একটা আসক্তি জন্মে গেছে আমার প্রিয় উদিতা। এখন তো তোমার চিন্তায় আমার ঘুম আসে না, শুধু ইচ্ছা করে তোমার কাছে ছুটে চলে আসি। তুমি এত সুন্দর কেন গো? এই প্রথম কাউকে দেখে ক্রাশ খেয়েছি আমি। উফ, তুমি তোমার ওই খাটাস স্বামীর সাথে কি করে থাকো বলো তো? এই বুড়োটা কি তোমার যত্ন করে? তার চেয়ে ভালো তুমি ওকে ছেড়ে আমার কাছে চলে আসো। অনেক যত্ন নেব তোমার আমি, তোমার স্বামী থেকেও বেশি ভালোবাসবো। অন্য দিনের মতো কালকে সকালে আশিয়ান চলে যাওয়ার পরে ছাদে চলে এসো, দুজনে মিলে অনেক গল্প করব। তোমাকে আমি প্রচুর মিস করি। কালকে আমার মনে কথা বলতে চাই তোমায়, প্লিজ জলদি এসো। ইতি তোমার সাথে সারাদিনের সময় কাটাইছে, তুমি চিনলেই হবে। আমি জানি তুমি আমাকে চিনবে। চিঠিটা পড়ে আশিয়ান দাঁত কিরমির করে রাগ সংবরণ করার চেষ্টা করলো। কোনো স্বামী তার স্ত্রীর ব্যাপারে কোনো পরপুরুষের কাছ থেকে এমন কমপ্লিমেন্ট শুনতে চাইবে না। আশিয়ানের তো আবার রাগ সাংঘাতিক। জোরে জোরে ডাকতে লাগলো সে উদিতাকে। রাগ উঠলে তার হিতাহিত জ্ঞান থাকে না, তবে যখন মেজাজ ঠান্ডা হয় তখন ঠিকই তার মাথার ধূসর কোষগুলো চালু হয়ে যায়। যেমন এখন সে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। উদিতা আশিয়ানের ডাক শুনে জলদি রুমে চলে এলো। আশিয়ানকে এমন রেগে যেতে দেখে ভয় পেয়ে গেল সে। বুঝতে পারলো না সে কেন আশিয়ান এতটা রেগে গেল। রাগে আশিয়ানের চোখ জোড়া লাল হয়ে গেছে। উদিতা ভয়ে ঢোক গিলে বলে, হয়েছে আপনার, এতটা রেগে আছেন? আশিয়ান সোজা সাপটা প্রশ্ন করলো। আমি যাওয়ার পর কার সাথে সারাদিন সময় কাটানো হয়? উদিতা এমন প্রশ্ন শুনে কিছুটা অবাক হয়ে বলল, কি বলতে এসব? কার সাথে কাটাবো আমি? আশিয়ান এবার বাঘের মতো গর্জন করে উঠে বলল, তাহলে এই চিঠিটা কিসের? কে দিয়েছে তোমায়? আর তোমার কাপড়ের ভাঁজে কি করে এলো? উদিতা কাঁপা কাঁপা হাতে চিঠিটা নিয়ে পড়তে লাগে। পড়া শেষ করে কান্না করে দিয়ে বলল, আমি এসব কিছুই জানি না, আমি জানি না। তাই নাকি? কালকে বাসায় ফিরে রুমে ঢুকতেই দেখেছি তুমি কিসের কাগজ পড়ে মুচকে মুচকে হাসছো। আমি জিজ্ঞেস করতেই তুমি বললে কিছু না, এমনি। তার মানে তো ক্লিয়ার এখন আমার কাছে, তুমি কালকে এই চিঠিটা পড়েই খুশিতে মুচকি মুচকি হেসেছিলে। হ্যাঁ? উদিতা হতবাক হয়ে তাকিয়ে রইল আশিয়ানের দিকে। আশিয়ান তাকে অবিশ্বাস্য করবে না। আপনি আমাকে অবিশ্বাস করছেন? আশিয়ান উদিতার কাছে এসে উদিতার চুল আঁকড়ে ধরে রাগে চিবিয়ে চিবিয়ে বলল, বিশ্বাস তো ভেঙে দিলে তুমি। তুমিও ইলিয়ানার মতো ঠকাচ্ছ তবে আমায়। হ্যাঁ, সব নিজের চোখে দেখেছি আমি। নিজের চোখে কি করে অবিশ্বাস করি? আমি তোমার জন্য অনেক পজিটিভ, তুমি তা জানো। তারপরেও কি করে পরপুরুষদের সাথে আমার অগোচরে কথা বলো তুমি? হ্যাঁ? উদিতা হেঁচকির কারণে কিছু বলতে পারছে না। আশিয়ান কেন তাকে অবিশ্বাস করছে, কেন নিজের স্ত্রীকে বিশ্বাস করছে না? এতদিনে এই চিনেছে সে তাকে, এই তার ভালোবাসা? অভিমানী বুকটা ভার হয়ে আসে তার। আশিয়ান উদিতাকে ছেড়ে দিয়ে নাস্তা না করেই রেগে হনন করে বাসা থেকে বেরিয়ে অফিসে চলে গেল। আশিয়ানের চলে যাওয়ার পর উদিতা কান্নায় ভেঙে পড়ে। তাদের সম্পর্কে বিশ্বাসের অভাব রয়ে গেছে। উদিতা তো তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে গেছে, তবে সে কেন নিজের স্ত্রীকে বিশ্বাস করতে পারছে না? দূর থেকে তাদের ভাঙন দেখে খিলখিল করে পৈশাচিক হাসি আসছে আশা। এতদিনে তার সব স্বপ্ন পূরণ হলো।
অফিসে নিজের কেবিনে রাজকীয় চেয়ারে বসে হিসেব মেলাতে ব্যস্ত হয়ে পড়ল আশিয়ান। রাগের মাথায় উদিতাকে যা নয় তা বলে এসেছে সে, কিন্তু সে খুব ভালো করেই বুঝতে পেরেছে যে এটা উদিতার বিরুদ্ধে খুব শুষ্ক একটা ষড়যন্ত্র, যার মেন হোতা হলো গিয়ে আশা। আশিয়ান জানি তার উদিতা এমন নয়। যে মেয়েটা বাসার ভেতরে সারাক্ষণ পর্দা করে ছেলেদের থেকে নিজেকে দূরে রাখে, সেই মেয়ে কোনো ছেলের সাথে সারাদিন গল্প করবে তা কোনো পাগলকে বললেও বিশ্বাস করবে না। আশিয়ান তখন চিঠির লেখাগুলো পড়ে মাথা গরম করে উদিতাকে ইচ্ছে মতো কথা শুনিয়েছে ঠিকই, কিন্তু সেটা মন থেকে নয়। এই কয়দিন তার উপর কাজের চাপ পড়েছে অনেক, সে চিন্তায় থাকার ফলে মেজাজটা উগ্র হয়েছিল তার। আশিয়ান মনে মনে পস্তাচ্ছে, উফ, এ কি করে ফেললাম আমি জানি আমার উদিতা কেমন, তারপর অজ্ঞাত একটা চিঠির জন্য নিজের স্ত্রীর সাথে এমন মিসবিহেভ করাটা মোটেও ঠিক হয়নি। আজ আমার কারণে আমার বউটা কান্না করেছে, এখনো মনে হয় কাঁদছে মেয়েটা। আশিয়ান সারাদিনে কাজে একটুও মন বসাতে পারল না, সারাক্ষণ উদিতার চিন্তায় অস্থির ছিল সে। উদিতা আজকে রুমের দরজা লক করে মনের দুঃখে অনেকক্ষণ যাবৎ কান্না করেছে। সে এখনো বিশ্বাস করতে পারছে না যে আশিয়ান তাকে অবিশ্বাস করেছে। আশিয়ানের ব্যবহারে অনেক কষ্ট পেয়েছে সে, মনে মনে ঠিক করে রেখেছে আশিয়ানের সাথে সে আর কথাই বলবে না। প্রচণ্ড অভিমান হয়েছে তার, যা এত সহজে ভাঙবে না। একবার চিন্তা করেছিল আজকে আশিয়ানকে না বলে বাবার বাসায় চলে যাবে, কিন্তু পরে কি একটা বিবেচনা করে সেই সিদ্ধান্তে আগায়নি। সারাটা দিন উদিতার মন মরা হয়ে কেটেছে। রিশাদ উদিতার সাথে কথা বলার অনেক চেষ্টা করেছে, পরে উদিতা মিসেস ইয়াসমিনের কাছে গিয়ে ডিরেক্ট বিচার দিয়েছে। বলেছে যে রিশাদ তাকে বারবার ডিস্টার্ব করে। মিসেস ইয়াসমিন কঠিনভাবে রিশাদকে শাসিয়েছেন, বলেছেন উদিতার থেকে দূরে থাকতে। রিশাদ এই প্রথম বোনের বাড়িতে সে অপমানিত হয়েছে, তাই তারিনের ওপর রাগ দেখিয়ে সে তার বাসায় চলে গেছে, আর তারিন উদিতার ওপর ক্ষেপে গেছে। আশার আজকে সারাদিনের আনন্দ ফুর্তি খুব চোখে পড়ার মতো ছিল। উদিতা খুব ভালো করে বুঝতে পেরেছে যে এই চিঠি দেওয়ার পেছনে আশার হাত ছিল। আশা তখন নিজের রুমে বসে মনের সুখে স্পিকারে লাউডে গান বাজিয়ে নখে নেলপালিশ লাগাচ্ছিল। উদিতা আশার সামনে দাঁড়িয়ে হাসি মুখে জিজ্ঞেস করলো, আপনাকে আজ অনেক বেখুশি লাগছে, কারণটা কি? উদিতার এমন প্রশ্নে আশা ঘাবড়ে গেলেও নিজেকে সামলে নিয়ে হেয়ালি করে বলল, কেন, আমি কি খুশি হতে পারি না নাকি? আমি সবসময় হাসি খুশি থাকি। ও বাবা, তাই নাকি? তা পেঁচার মতো মুখ মনে হয় তখনই বানান যখন দেখেন আমার সামনে আমাকে খুব কেয়ার করে, তাই না? আশা অভিযোগ করে বলল, দেখো, তুমি কিন্তু আমায় ইনডাইরেক্টলি ইনসাল্ট করছো। ইনডাইরেক্টলি ডাইরেক্টলি ইনসাল্ট করছি? কি মনে করেছেন নিজে? আলতু ফালতু একটা চিঠি লিখে সেটা আমার জামার ভাঁজে লুকিয়ে রেখে দিলেই আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়ে ফেলতে পারবেন? এত কনফিডেন্স? আশা এবার তোতলাতে বলল, কি 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 বলতে চাইছো তুমি? আমি কিছুই বুঝতে পারছি না। তা বুঝবেন কেন? লজ্জা করে না একটা বিবাহিত লোকের পেছনে যে বেহের মতো পড়ে আছেন? এত এত অপমান করা হয় তাও গায়ে লাগে না আপনার? গন্ডারের চামড়া নিয়ে জন্মগ্রহণ করেছেন নাকি? আশা এবার চিৎকার করে বলল, উদিতা, মুখ সামলে কথা বলো। কাকে কি বলছো তুমি জানো? তুমি চেনো আমার বাবাকে? আমার বাবার এক চুটকিতে তোমার পরিবার রাস্তাতে নেমে যাবে। সো কাকে কি বলছো বুঝে শুনে বলো, নয়তো তোমার কপালে খারাপই আছে। উদিতা একটুও ঘাবড়ল না, উল্টো শান্ত কণ্ঠে অপমান করে বলল, একেই বলে চোরের মায়ের বড় গলা। আমার শ্বশুর বাড়ি থেকে আমাকেই থেট দেয়? বাহ, কি সাহসী! আপনার বাপের ক্ষমতার গরম দেখাচ্ছেন আমায়? আমার স্বামীকে তো চেনে, এক চুটকিতে আপনার পরিবার পথে নামিয়ে দেয় ওনার বাম হাতের খেল। সো আমাকে ক্ষমতা দেখাতে যেও না। ট্রাস্ট মি, নারী জাতিকে কলঙ্কিত করতে আপনার মতো একটা দুরাশাই যথেষ্ট। কি মনে করেছেন এই সামান্য নিয়ে আমরা মারামারি করে আলাদা হয়ে যাব? এত ইজি নাকি? জানি না বুদ্ধিটা কার মাথা থেকে বেরিয়েছে, তবে বুদ্ধিটা সাংঘাতিক লেভেলের বাজছে। আরো ভালো করে প্ল্যান করতে পারতেন। অবশ্য মাথায় তো গোবর ভরা, মাস্টার প্ল্যান আসবে কোথা থেকে? ফাজলামো হচ্ছে এখানে। তুমি এতটুকুন একটা মেয়ে আমাকে এসে ঝাঁজ দেখাও? তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। দরিদ্র পরিবারের মেয়ে তুমি, ভুলে যেও না। বড়লোক শ্বশুর বাড়ি পেয়ে মনে হয় সাপের 5 পা দেখে ফেলেছো তুমি, তাই না? কোথায় তোমার স্ট্যাটাস আর কোথায় আমার স্ট্যাটাস? আমার সাথে বড় গলায় কথা বলতে এসো না কখনো। পরের বাড়িতে বেহের মতো পড়ে থেকে আবার তেজ দেখায়, তাও এ বাড়ির আদরের পুত্রবধূকে? হ্যাঁ, এই আপনাকে এখানে আসার জন্য কে দাওয়াত দেয়? আমার জানা মতে আপনাকে কেউ বলে
আনতে হয় নাই, এমনিতেই হাওয়াদের মতো চলে আসেন এখানে, আর মেহমান মেহমানদের মতো থাকবেন। তা না করে কিভাবে স্বামী স্ত্রীর মধ্যে প্যাঁচ লাগানো যায় সেটা চিন্তা করেন বসে বসে। আর হ্যাঁ, যা বলতে এসেছিলাম, আজকে উনি আসুক, আমি সব খুলে বলবো যে আপনি কি কি করেছেন। রাতের জন্য রেডি থাকবেন। বাস খাওয়াচ্ছি আপনাকে আমি। উচিত শিক্ষা না দিতে পারলে আমার নামও উদিতা না। উদিতার কথা শুনে আশার গলা শুকিয়ে গেছে। সে ভাবেনি উদিতা তাকে এমনভাবে হুমকি দেবে। আশা কিছু বলতে চাইল উদিতাকে, কিন্তু উদিতা না শুনে চোখ রাঙানি দিয়ে গড়গড় শব্দে রুম থেকে বেরিয়ে গেল। আশার ভয়ে কাঁপুনি শুরু হয়ে গেছে। আশিয়ানকে বললে তো সর্বনাশ হয়ে যাবে। আর আশিয়ান উদিতার কথা শুনেও সবসময়, আজকে না জানি তার কপালে কোন দুঃখ লেখা আছে। উদিতা সোফায় বসে বই পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেল টেরই পেল না। আশিয়ান হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করলো। উদিতার ঘুমন্ত চেহারা দেখে সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেল আশিয়ানের। মনটা শান্ত হয়ে গেছে তার। তার জীবনের স্বস্তি হলো গিয়ে উদিতা, আল্লাহ দেয়া সর্বশ্রেষ্ঠ উপহার। আশিয়ান উদিতাকে এখন না ঘাটিয়ে কাপড় পাল্টে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এলো। উদিতা বলতেও পারবে না কখন আশিয়ান এসেছে। সে গভীর ঘুমে মগ্ন। আশিয়ান টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে উদিতার কাছে এসে দাঁড়িয়ে উবু হয়ে তাকে কোলে তুলে নিল সাবধানে। তারপর উদিতাকে কোলে নিয়ে বিছানায় এসে বসলো। উদিতার গালে কপালে চুমু খেতেই উদিতার ঘুম ভেঙে যায়। চোখ পিটপিট করে আশিয়ানকে দেখতেই অভিমানে কান্না চলে আসে তার। মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে চোখের কোণের জল আড়াল করে সে। আশিয়ান বুঝতে পারে সেটা। উদিতার নাকে চুমু খেয়ে আদুরে কণ্ঠে বলে, আমার সোনা বউটা বুঝি খুব রাগ করেছে? ও বউ, এদিকে তাকাও প্লিজ। উদিতা তাকায় না আশিয়ানের দিকে। তীব্র অভিমানে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে তার। উদিতার কান্না দেখে আশিয়ানের বুকের ভেতর তোলপাড় শুরু হয়। ইস, এত কষ্ট না দিলেও হতো। আশিয়ান উদিতার চোখের জল মুছিয়ে দিয়ে গালে ঠোঁট বুলিয়ে আদুরে কণ্ঠে বলল, কান্না করো না প্লিজ সোনা। আমার বুকের ভেতরটায় কষ্ট হয় তোমার চোখের পানি দেখলে। আমি সরি বলছি আজকের এই ব্যবহারের জন্য। ক্ষমা করে দাও না প্লিজ বউ। আসলে চিঠিটা দেখে আমার মেজাজটা বিগড়ে গিয়েছিল। ট্রাস্ট মি, আমি তোমায় একটু অবিশ্বাস করিনি। জাস্ট রাগের মাথায় কি থেকে কি বলে ফেলেছি। প্লিজ উদিতা, মাফ চাচ্ছি তোমার কাছে। এত এত রিকোয়েস্টেও মন গলে না উদিতার। আশিয়ানের কোল থেকে নামার জন্য ছোটাছুটি শুরু করে সে, কিন্তু আশিয়ানের কাছ থেকে এত সহজে ছাড়া পাবে না সে। আশিয়ান শক্ত করে ধরে রাখে তাকে নিজের সাথে মিশিয়ে। উদিতা কান্না মিশ্রিত কণ্ঠে বলে, কোথাকার এক উড়োচিঠি পেয়ে এত সহজে নিজের স্ত্রীকে অবিশ্বাস করে ফেলেন আপনি? আমার সাথে এত মাস ধরে সংসার করছেন, এতদিনেও এই ছিলেন আমাকে? আপনি জানেন না আমি কেমন? কিভাবে এত কথা শোনাতে পারলেন আমায়? বিনা দোষে দোষী সাব্যস্ত করলেন আমাকে আপনি। আসলে প্রধান কারণ হলো আপনি আমাকে কখনো ভালোই বাসেননি। আমি এতদিন ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা তুলেছি। উদিতা এক ঝটকা দিয়ে আশিয়ানের থেকে নিজেকে ছুটিয়ে দ্রুত হেঁটে বারান্দায় চলে গেল। আশিয়ানে উদিতার পিছু পিছু বারান্দায় গেল। উদিতার রেলিং এর উপর হাত রেখে আকাশের পানে তাকিয়ে চোখের পানি ফেলছে। আশিয়ানের এমন ব্যবহার সে মেনে নিতে পারেনি। ভালোবাসার মানুষের কাছ থেকে কোনো প্রকার কোনো অবহেলা বা কটু কথা মেনে নেওয়া যায় না। কষ্টে বুকটা ফেটে যায় তখন। আশিয়ান উদিতাকে পেছন থেকে জড়িয়ে ধরে তার কাঁধে নিজের থুতনি রাখলো। উদিতা আবারও বুক ভরা অভিমান নিয়ে বলে ওঠে, চিঠি ওই বেহায় আসা একটা প্ল্যান ছিল, যার ব্যাপারে আমি কিছুই জানতাম না। আশার বিশ্বাস ছিল এই চিঠি পড়ে আপনি আমাকে অবিশ্বাস করবেন, এবং সে সফলও হয়েছে। আপনি ঠিকই আমাকে অবিশ্বাস করেছেন। আসলে আমাদের সম্পর্কে বিশ্বাসের বড্ড অভাব। জানেন, আমাকে যদি কেউ আপনার বিরুদ্ধে এসে কখনো কিছু বলে, তবে আমি সবার আগে আপনাকে বিশ্বাস করব। কারণ মুখের কথা শুনে নিজের ভালোবাসার মানুষকে অবিশ্বাস করার প্রশ্নই আসে না। আমি আপনাকে মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু আপনি করেন না। এই বলে হু হু করে কেঁদে ফেলে উদিতা। আশিয়ানের কষ্টে বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে উদিতার কান্না শুনে। কি করে মেয়েটার মনে এতটা কষ্ট দিয়ে ফেললো সে বুঝতে পারছে না। উদিতাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আশিয়ান তার কাঁধে চুমু খেয়ে বলল, ভালোবাসি তো, অনেক ভালোবাসি তোমায় উদিতা। প্লিজ লাস্ট বারের মতো ক্ষমা করে দাও। আর কখনো তোমার সাথে এমন মিসবিহেভ করব না। প্লিজ উদিতা, ফরগিভ মি। আশিয়ানের কথা কানে না নিয়ে উদিতা তার মতো বলে যাচ্ছে, ওই রিশাদ ছেলেটা খুব লোচা টাইপের।
এ এতদিন অতিষ্ঠ করে ছেড়েছে আমায়। পারমিশন ছাড়া রুমে চলে আসতো, বাগানে গিয়েও শান্তি পাই না, ছাদে যেতে পারি না, ড্রয়িং রুমে একটু বসতে পারি না, খালি কিভাবে ডিস্টার্ব করা যায় সেটাই খুঁজবে। বিরক্ত হয়ে কত কটু কথা শুনিয়েছি, তাও পিছু ছাড়েনি। ভেবেছিলাম আপনাকে বিচার দেব, কিন্তু আপনি তো ব্যস্ত থাকেন, তাই আজকে অতিষ্ঠ হয়ে মায়ের কাছে বিচার দিয়েছি। পরে মা লোকটাকে শাসিয়েছে, আজ সে তার বাসায় ফিরে গেছে। তারিন ভাবি আমার সাথে মুখ কালো করে রয়েছে, আমার জন্য নাকি ওনার ভাই অপমানিত হয়ে চলে গেছে। আমার কি দোষ বুঝি না, আমি পছন্দ করি না এসব ফাজলামি। তারপরও বেহার মতো এসে গায়ে পড়ার মতো কথা বলতে চাই কেন? আর আশা সেটারই সুযোগ নিয়ে আমাকে আপনার কাছে খারাপ প্রমাণ করলো। আশিয়ানের রাগে গলার রগ ফুলে ওঠে। তার বউকে এত ডিস্টার্ব করেছে আর সে কিছু বলতেও পারবে না। কেমন স্বামী সে! নিজের স্ত্রীর সুবিধা অসুবিধা কোনো কিছুর প্রতি কোনো খেয়াল রাখেনি, কাজের মধ্যে এতটাই ডুবে গিয়েছিল। আশিয়ান উদিতার গালে হাত বুলিয়ে দিয়ে বলল, ভাগ্যিস রিশাদ হারামজাদা আজ চলে গিয়েছে, নয়তো আমার হাতে থাপ্পড় খেয়ে আজ বাসা থেকে বিদায় নিত। আর আশাকে তো আমি আজ দেখে নেব, তার বুকের পাঠা কতটুকু আমাদের মধ্যে ভেজাল তৈরি করার চেষ্টা করেছে। আজকেই এই বাসায় ওর শেষ দিন, আসো দেখবে। এই বলে আশিয়ান উদিতার হাত টেনে ধরে তাকে নিয়ে নিচে চলে আসে। নিচে ড্রয়িং রুমে আশা, তারিন, কিয়া ওরা টিভি দেখছে। আশিয়ান জোরে জোরে মিসেস ইয়াসমিনকে ডাকলো। তিনি ওনার রুমে ছিলেন, মিসেস তারানার সাথে বসে কথা বলছিলেন। আশিয়ানের ডাক শুনে দ্রুত নিচে নেমে আসেন দুজনে। এমন সময় হয়তো অ্যাক্সিডেন্ট ছিল বিষয়টা। মিস্টার মোর্শেদের সাথে মিস্টার এনামুল আর আশার বাবা ফারহাদও বাসার ভেতরে প্রবেশ করলেন একসাথে। আশিয়ানের এমন রণমূর্তি ধারণ করা দেখে আশার পরাণ পাখি যায় অবস্থা। সে বুঝে গেছে আজ আর তার রক্ষা নেই। আশিয়ানের রাগে চেহারা দেখে মিস্টার মোর্শেদ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার আশিয়ান, এমন রেগে আছো কেন? মিসেস ইয়াসমিনও জিজ্ঞেস করলেন, বাবা কি হয়েছে তোর, এত আর্জেন্ট ডাকলি কেন? কি হয়নি সেটা বলো আম্মু, এসব কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। এই বলে আশিয়ান আশার সমস্ত কীর্তিকলাপের কথা ফাঁস করে দিল। উদিতার পেছনে কিভাবে লেগেছে সে, কি করে উদিতার ক্ষতি করার চেষ্টা করেছিল, উদিতাকে পার্কে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা থেকে শুরু করে সব খুলে বলল সে। সবাই হতবাক হয়ে শুনে যাচ্ছে এসব। মেয়ের এসব কুকীর্তির কথা শুনে ফারহাদ ভীষণ লজ্জা পেয়ে গেলেন। যে পরিবারের সবাই তাকে নিজের মতো ভালোবাসে, সেই পরিবারের মানুষের ক্ষতি করার চেষ্টা করেছে তার মেয়ে, এটা তিনি মেনে নিতে পারছেন না। লজ্জায় মাথা কাটা যাচ্ছে তার। আশিয়ান আজকে দেওয়া চিঠিটার কথাও বলল। মিসেস ইয়াসমিন কড়া চোখে তাকিয়ে আছেন আশার দিকে। তিনি ভাবেননি যে আশা এত নিকৃষ্টতম কাজ করেছে। মিস্টার মোর্শেদ গম্ভীর কণ্ঠে বললেন, তোমাকে আমি নিজের মেয়ের মতো মনে করতাম আশা, কখনো নিজের বন্ধুর মেয়ে বলে মনে করিনি। তার ফল তুমি এভাবে দিলে, তোমার কাছ থেকে এসব আমি মোটেও অ্যাকসেপ্ট করিনি আশা। ফারহাদ এই প্রথম মেয়ের গালে একটা থাপ্পড় মারলেন। আদর করতে করতে মেয়েটা যে এমন বিগড়ে গেছে ভাবতে পারছেন না তিনি। মেয়ের কারণে আজ তার সম্মানটা ধুলোয় মিশে গেল। তিনি এই প্রথম উপলব্ধি করলেন মেয়েকে ঠিকমতো শিক্ষা দিয়ে মানুষ করতে পারেননি। আশা বাবার থাপ্পড় খেয়ে কান্না করছে। ফারহাদ কঠিন কণ্ঠে জিজ্ঞেস করলেন, এমনটা কেন করেছো তুমি? কোন জিদে তুমি তোমার বয়সের থেকে ছোট একটা মেয়ের সাথে এমনটা করলে? বলো, জবাব দাও, নয়তো মেরে এখানেই পুঁতে রেখে যাব। ফারহাদের ধমকে আশা প্রায় চিৎকার করে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আমি ওকে সহ্য করতে পারি না বাবা। আজ ওর জায়গায় আমি আশিয়ানের বউ হয়ে থাকতাম। আশিয়ানকে আমি ছোট থেকে পছন্দ করি। আশিয়ানকে পাওয়ার জিতে আমি এমন করেছি। আমি ওকে চাই পাপা। তোমার তো অনেক ক্ষমতা, ওই মেয়েটাকে সরিয়ে দাও না, তাহলে আমি আশিয়ানের বউ হতে পারবো। এই মেয়েকে মেরে ফেলবো আমি ওকে সহ্য করতে পারি না, ওকে হিংসা করি, আমি হিংসা করি। ফারহাদ মেয়েকে আরেকটা থাপ্পড় মারলেন। ওরা নিজেরই এখন ঘৃণা হচ্ছে মেয়ের প্রতি। ফারহাদ রাগে দুঃখে গমগমে গলায় বললেন, সি সি, আমার নিজের ওপরই এখন লজ্জা লাগছে যে আজ তোমার মতো একটা মেয়ের শরীরে আমার রক্ত বইছে। মান সম্মান আর কিছুই রইল না আমার। এজন্যই তুমি বারবার এখানে ছুটে চলে আসো, তাই না? আমি আগে জানলে বাসায় ছেগল দিয়ে বেঁধে রাখতাম তোমার মতো বাজে মেয়েকে। কালকেই আমি রিফাতের সাথে তোমার বিয়ে ঠিক করব। তোমার জন্য আশিয়ানের মতো একটা ভালো ছেলের হেনস্থা হতে হবে, তা আমি বেঁচে থাকতেও কখনোই হতে দেব না। এক্ষুনি তুমি সবার কাছে ক্ষমা চাও, বিশেষ করে উদিতার কাছে যাও। আশা পাল্টা চিৎকার করে বলল, মরে যাব, তাও ওর মতো ফকিনি মেয়ের কাছে আমি মাপ চাইবো না।
এবার আশিয়ান ধমক দিয়ে বলে ওঠে, শ্যাট আপ। আমার স্ত্রীকে নিয়ে আর একটাও বাজে কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো, বেয়াদব মেয়ে। ফারহাদ এবার মেয়েকে আরেকটা থাপ্পড় মেরে বললেন, আমার বিশ্বাসই হচ্ছে না এই বিয়াদবটার বাবা আমি। অপরাধ তো করেছে, আবার মাপ চায় না। কত বড় সাহস! আজকে তোমার হচ্ছে। আগে বাসায় যেয়ে নেই একবার, তোমাকে আমি আজ দেখে নিব। বেশি আদরে আদরে একদম মাথায় উঠে গেছো, তাই না? আশার হয়ে ফারহাদ উদিতার সামনে গিয়ে হাত জোর করে বললেন, ওর হয়ে আমি ক্ষমা চাইছি মা, তোমার কাছে মাফ করে দিও প্লিজ। আজকে থেকে ও আর তোমাদের কখনো জ্বালাবে না, কথা দিলাম। খুব শীঘ্রই তার বিয়ের ব্যবস্থা করছি আমি। মাফ করে দিও আশিয়ান, ওকে আমি আজ উচিত শিক্ষা দিব। মেয়েটা একদম উচ্ছন্নে চলে গেছে, ঠিক মতো মানুষ করতে পারলাম না। তোমাদের সাথে ও যা করেছে তাতে ওকে আমার মেরে ফেলতে ইচ্ছে করছে। আমি কিছু মনে করিনি আঙ্কেল, আপনাকে ক্ষমা চাইতে হবে না। ওনাকে শুধু একটা কথা বুঝিয়ে বলবেন, জোর করে কখনো কাউকে নিজের করে পাওয়া যায় না। ভাগ্য বলে একটা কথা আছে, ওনার ভাগ্যে আশা আপু ছিলেন না কখনোই, আমি ছিলাম ওনার ভাগ্যে। ওকে দেখে শুনে রাখবেন আঙ্কেল। আমরা হওয়ায় কিছু বললাম না, কিন্তু অন্য কেউ এসব সহ্য করবে না। আর হ্যাঁ, ওকে জলদি বিয়ে দিয়ে দিন, বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা, কালকে ওর বিয়ে ঠিক করব আমি। আমার পরিচিত একজন পছন্দ করেছে আশাকে, ওর সাথেই বিয়ে দেব। ভালো থেকো, আজ আসি। ফারহাদ টানতে টানতে মেয়েকে নিয়ে এই বাসা থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার আগে মেয়ের হয়ে সবার কাছে ক্ষমা চেয়ে গেছেন। মিসেস ইয়াসমিন উদিতার কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমারই ভুল ছিল, ওই মেয়েকে চোখে চোখে রাখার দরকার ছিল, নইলে আমার মাটার এমন ক্ষতি করার সাহস পেত না। আশিয়ান এবার ডিরেক্ট তারিনকে লক্ষ্য করে বলল, আশাকে যে তুমি পিছন থেকে উস্কে দিতে উদিতার বিরুদ্ধে, তা বেশ ভালোই বুঝতে পেরেছিলাম আমি, কিন্তু কিছু বলিনি। তাই বলে মনে করো না যে এসব আমার চোখে পড়ে না, আমি ঠিকই দেখি। লাস্ট বারের মতো ওয়ার্নিং দিচ্ছি তোমায় মেজভাবে, আমার স্ত্রীর বিরুদ্ধে কিছু করতে যেও না, ফলাফল কিন্তু ভালো হবে না কখনো। হ্যাঁ, তুমি আমার ভাইয়ের বউ। যাই হোক, এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও, আর যেন কখনো বলতে না হয়। চলো উদিতা। আশিয়ান উদিতাকে নিয়ে নিজের রুমে চলে এলো। তারিন বেচারি এখন তামজিদের চোখ রাঙানি খাচ্ছেন ভালো মতো। মিস্টার তারানাও দু কথা শুনিয়ে দিলেন তারিনকে। বেচারি তারিন এখন মানকার চিপায় ফেসে গেছে। রুমে এসে উদিতা চুপচাপ বিছানার এক কোণে গিয়ে বসে পড়ল গুটিসুটি মেরে। আশিয়ান উদিতার সামনে গিয়ে বসে উদিতার দু গালে হাত রেখে আদুরে কণ্ঠে বলল, আমার বউটা কি এখনো রাগ করে থাকবে? ক্ষমা করে দাও না প্লিজ। সরি তো বাবা, আর কখনো কষ্ট দেব না আমার বউটাকে। প্লিজ সোনা, জাস্ট এবারের মতো মাফ করে দাও, কানে ধরে বলছি। আশিয়ান কানে ধরল, তাও উদিতার মন গড়ল না। সে মুখ ফিরিয়ে চুপচাপ বসে রইল। আশিয়ান বুঝলো এভাবে হবে না, এত সহজে বরফ গলবে না। আশিয়ান জোর করে উদিতাকে কোলে নিয়ে নিল। উদিতা একটু গুলুমুলু টাইপের ঠিকই, কিন্তু আশিয়ানের কাছে যেন এই ওজন কিছুই নয়। সে এর থেকেও বেশি ওজন নিয়ে প্রতিদিন জিম করে, অভ্যাস আছে। আশিয়ান উদিতাকে কোলে নিয়ে আদর করতে লাগলো। আদর করতে করতে অতিষ্ঠ করে ফেললো সে উদিতাকে। উদিতা ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু পারছে না। আশিয়ানের শক্তির কাছে সে নস্যি। উদিতা রাতে খাবার খেতে চায়নি, কিন্তু আশিয়ান জোর করে মুখে তুলে খাবার খাইয়ে দিয়েছে তাকে। ঘুমানোর সময়ও মুখ ফিরিয়ে অন্যদিকে পাশ ফিরে শুয়েছিল, কিন্তু আশিয়ান জোর করে নিজের কাছে টেনে নিয়ে এসেছে। এক প্রকার জোর করে ইন্টিমেট হয়েছে সে উদিতার সাথে। উদিতা তো রাগের জ্বালায় হাপুস নয়নে কান্না করছে বাচ্চাদের মতো। আশিয়ান হাসতে হাসতে শেষ। তারপরও উদিতার রাগ কমেনি, নিজে থেকে একটুও রেসপন্স করেনি সে আশিয়ানকে। সকালে 8:30টার দিকে উদিতার ঘুম থেকে উঠে গোসল করার জন্য ওয়াশরুমে ঢুকলো। দরজাটা লক করতে পারলো না, তার আগেই আশিয়ান এসে হাজির। আশিয়ানকে দেখে তো উদিতার মাথায় বাঁশ ভেঙে পড়েছে যেন, কারণ এর আগে কখনো দুজন একসাথে গোসল করেনি। তাহলে আজ কিসের জন্য এসেছে? উদিতা জীবনেও তার সাথে একসঙ্গে গোসল করতে পারবে না, লজ্জায় আধমরা হয়ে যাবে। উদিতা আমতা আমতা করে জিজ্ঞেস করলো, এ কি, আপনি এখানে কেন এসেছেন? শুনুন, আমি এখন গোসল করব। আশিয়ান দুষ্টু হাসি দিয়ে বাথরুমের ভেতর ঢুকতে ঢুকতে জবাব দিল, একা কেন গোসল করবে সুন্দরী? আমরা আজ থেকে একসাথে গোসল করব, তুমি আর আমরা দুজন। শুনুন, আপনার মতো আজাইরা সময় আমার নেই, আমি করব না আপনার সাথে গোসল, জানি কেন থেকে। আশিয়ান উদিতার হাত ধরে নিজের কাছে টেনে নিয়ে ওয়াশরুমের দরজা লক করে ফেলল। তারপর উদিতাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে
শাওয়ার অন করে দিল। ঝিরঝির করে পানি পড়ছে তাদের দুজনের ওপর। আশিয়ানের চুল থেকে থুতনি পর্যন্ত পানি গড়িয়ে গিয়ে উদিতার মুখের ওপর পড়ছে। উদিতা অন্যদিকে নিজের মুখ ফিরিয়ে নিল। আশিয়ান মুচকি এসে জোর করে উদিতার মুখ নিজের দিকে ফিরিয়ে তার ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া লাগিয়ে ফেলে চুমু খেতে লাগে। উদিতা নিজেকে ছাড়াতে চাইল, কিন্তু আশিয়ান দুহাত দিয়ে তাকে আঁকড়ে ধরে রেখেছে। আশিয়ান উদিতার ঠোঁট ছেড়ে বলল, এত পালাই পালাই করো কেন? হ্যাঁ, আজ বড় বাসায় আছে, কোথায় তাকে একটু নিজে থেকে আদর করবে, ভালোবাসবে, তা না, সব সময় খালি ছোটাছুটির ধান্দা। উদিতা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি প্লিজ চলে যান, আমার লজ্জা লাগছে এভাবে একসাথে গোসল করতে। আশিয়ান শুনল না। সে নেশাভরা দৃষ্টিতে উদিতার দিকে তাকিয়ে আছে নিষ্পদকভাবে। উদিতা আশিয়ানের এমন চাহনি দেখে শিউরে ওঠে। আশিয়ান উদিতাকে দেওয়ালের সাথে লাগিয়ে গলায় মুখ ডুবিয়ে দিল। উদিতা আঁকড়ে ধরে আশিয়ানের চুল। এভাবে শত শত দুষ্টামি শেষে দুজন গোসল করে বের হলো। উদিতা পুরোপুরি অতিষ্ঠ আশিয়ানের দুষ্টুমিতে। উদিতা ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল মুছছে আর চোখে আশিয়ানকে লক্ষ্য করছে। আশিয়ান বিছানার উপর বসতে বসতে বলল, এভাবে আর চোখে বারবার না দেখে সামনাসামনি এসে দেখো, আমি মানা করব না। ইনফ্যাক্ট আমি তোমার হাজব্যান্ড হই, আর আমাকে তুমি চাইলে এমনিতেই দেখতে পারো। উদিতা মুখ বাঁকালো আশিয়ানের কথা শুনে। আশিয়ান এবার শুনিয়ে শুনিয়ে দুঃখ করে বলল, আগে আগে আম্মু আমার চুল মুছে দিতেন, এখন আর দেয়ার মতো কেউ নেই। ঠান্ডা লেগে মরে গেলেও কার কি, আমি তো কারো কেউ হই না। উদিতা নীরবে একটা টাওয়াল নিয়ে এসে আশিয়ানের মাথা মুছে দিতে লাগলো। উদিতার কর্মকাণ্ড দেখে আশিয়ান মুচকি হাসলো শুধু। আশিয়ান উদিতার কোমর দু হাত দিয়ে জড়িয়ে ধরে পেটে মুখ গুজে আদো আদো কণ্ঠে বলল, আই লাভ ইউ জান, প্লিজ ফরগিভ মি, প্রমিস করছি। আর জীবনে কখনো আমার বাবুর আম্মুকে আমি কিচ্ছু বলবো না। অনেক ভালোবাসি তো, এবার অন্তত ক্ষমা করে দাও। উদিতা আশিয়ানের কথার জবাব দিল না। তবে ভালোবাসি কথাটা শুনে তার মনে এক দমকা হাওয়ার আগমন ঘটল। উত্তাল পাতাল হাওয়া বইছে মনে। উদিতা প্রসঙ্গ পাল্টে বলল, নিচে চলুন, নাস্তা করবেন সবার সাথে। উদিতা নিচে চলে গেল। আশিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে, তার বউটা বড্ড অভিমানী, জানে না আর কি করলে কিভাবে এবং কোন দিন তার অভিমানের বরফ গলবে। এরপর থেকে বুঝে শুনে কথা বলতে হবে, নয়তো বউয়ের যা রাগ, বাপরে। কথা বলে না ঠিকই, কিন্তু তার যে শান্ত চোখের চাহনি একদম কলিজা কাঁপিয়ে দিতে সক্ষম। যে আশিয়ানকে ঘরে বাইরে সবাই ভয় পায়, সেই আশিয়ান এখন বউয়ের রাগ খেয়ে ভয় পাচ্ছে। যে ছেলেটা সবার সামনে বাঘের মতো চলাফেরা করে, সে ছেলেটা এখন বউয়ের সামনে ভেজা বিড়াল বনে গেছে পুরো তরে। এই আশিয়ান ভুল করলেও জীবনে কাউকে সরি বলেনি। আজ সেই তার বউকে হাজারবার সরি বলেও ক্ষমা পাচ্ছে না। কি অদ্ভুত একটা ব্যাপার। আসলে সত্যি কথা যেটা, যে রাজা পুরো সাম্রাজ্যকে পরিচালনা করে, সেই রাজাও মনে হয় তার বউকে ভয় পায়। আশিয়ান নিচে চলে এলো নাস্তা করতে। সবাই বলতে মিসেস ইয়াসমিন, মিসেস তারানা, কেয়া, তাজিম, তাসকিন, আলিয়া ওরা ডাইনিং রুমে বসে টুকটাক কথা বলে নাস্তা করছে। বাকিরা যে যার কাজে চলে গেছে। আশিয়ান সবাইকে গুড মর্নিং জানালো। উদিতা আর চোখে একবার তার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে নাস্তা বেড়ে দিতে লাগলো। আশিয়ান বসতে বসতে উদিতাকে জিজ্ঞেস করলো, কিছু খেয়েছো তুমি? উদিতা শান্ত কণ্ঠে জবাব দিল, আমি পরে খাবো, আপনি খেয়ে নিন। পরে কিসের জন্য? এখন এসে বসো, সবাই মিলে একসাথে নাস্তা করব। আশিয়ানের কথায় তাল মিলিয়ে মিসেস ইয়াসমিনও বলল, হ্যাঁ রে মা, তুইও বসে যাচ্ছিস না কেন? তোর কি কাজ, বসে পড়। মিসেস ইয়াসমিনের কথা শুনে বাধ্য হয়ে উদিতা আশিয়ানের পাশে এসে বসলো নাস্তা করার জন্য। আশিয়ান নিজ হাতে উদিতাকে নাস্তা বেড়ে দিল প্লেটে। উদিতার প্রতি আশিয়ানের কেয়ার দেখে সবাই মিটমিট করে হাসছে। নানা রকমের গল্প করে নাস্তা খেতে লাগে সবাই। কথায় কথায় আশিয়ান বলে ওঠে, আম্মু, একটা কথা বলতে চাই। হ্যাঁ বল বাবা, কি বলতে চাস? বলছিলাম যে অনেকদিন হলো তো কোথাও ঘুরতে যাই না। উদিতাও সারাদিন ঘরে বসে থেকে বোর হচ্ছে, তাই আমি চাইছিলাম যে ওকে নিয়ে কোথাও থেকে একটু ঘুরে আসি, এতে একটু রিফ্রেশ হতাম আর কি। আমিও কাজের ব্যস্ততায় হাঁপিয়ে গেছি পুরো। এ তো ভালো কথা, আমিও তো বলতে চাইছিলাম কোথাও থেকে ঘুরে আসতে। কয়েকদিনের জন্য ট্যুরে চলে যা তোরা দুজন, বিয়ের পরে হানিমুনেও তো যাসনি, এখন না হয় যা। উদিতা বাধা দিয়ে বলে ওঠে, এমনিতেই তো ভালোই আছি মা, ঘুরতে যাওয়ার কি দরকার? তুমি চুপ থাকো, আমি যা ভালো বুঝবো তাই করব। আমার ইচ্ছে করছে ঘুরতে যেতে,
সো আমি যাবই, এবং তোমাকে সাথে নিয়েই যাব। মুখের ওপর আর একটা কথাও যেন না শুনি। আশিয়ানের গমগমে গলার বলা কথা শুনে উদিতা চুপ করে গেল। মিসেস ইয়াসমিন বলে উঠলেন, তা কোথায় যাবি তা ঠিক করেছিস আশিয়ান? দেশের ভিতরে না বাইরে? ভাবছি সিলেট যাব, আমার বাগান বাড়িটাতে। ওখানেই থাকবো কয়েকদিন, আর সিলেটের কিছু দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব। এতে আমারও ভালো লাগবে, আর উদিতাও একটু এনজয় করবে। ভালোই হবে, উদিতার ভালো লাগবে ওখানে গেলে আশা করি। কোন দিন যাবে? আজ রাতেই মাহবুবকে বলবো ট্রেনের টিকিট কাটতে। কিছু কিছু ক্ষেত্রে ফাস্ট হতে হয়, ও তুই বুঝবি না। এসব কথা শুনে মিসেস তারানা তাসকিনকে উদ্দেশ্য করে বলে ওঠেন, তাহলে তুই ঘরে থাকবি কেন? আলেয়াকে নিয়ে তুইও কোথাও ঘুরতে যা। আলিয়া কটমট করে তাসকিনের দিকে তাকালো। তাসকিন আলিয়ার দিকে না তাকিয়ে ব্রেড চায়ে ভিজিয়ে খেতে লাগলো। মিসেস তারানা ছেলের মাথায় গাঁটটা মেরে বললেন, হারামজাদা, তোর বাপের কম আছে নাকি এত কিপটামি যে করিস? একটা মাত্র বউ, তার জন্য খরচ করবি না তো কার জন্য করবি? চুপচাপ ওকে নিয়ে ঘুরতে যাবি, আর কোনো কথা শুনতে চাই না। আলিয়া মা, তুইও কোথাও যেতে চাস? আলিয়া উৎফুল্ল হয়ে বলল, মা, আমি বালিতে যেতে চাই। গুগলে দেখেছিলাম বালি অনেক সুন্দর একটা জায়গা, আমি ওখানে যেতে চাই মা, ওকে বলো। মিসেস তারানা এবার তাসকিনকে বললেন, তোর বাপকে আমি বালি টেটুরে টিকিট কাটতে বলে দিচ্ছি। আলিয়াকে নিয়ে আজ তুই শপিংয়ে চলে যা, গিয়ে কেনাকাটা করে আয়। আলিয়ার তো খুশিতে মনে লাড্ডু ফুটছে। মিসেস ইয়াসমিন এবার আশিয়ানকে বললেন, তোরা তো ট্যুরে যাচ্ছিস, তাহলে আজকে বরং তাদের সাথে গিয়ে তোরাও শপিং করে আয়। উদিতার সাথে সাথে বলে ওঠে, শপিংয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই মা, আমার যথেষ্ট কাপড় চোপড় আছে, সবগুলোই নতুন। অযথা কেনাকাটা করে টাকা নষ্ট করতে হবে না। উদিতার কথা ধরে তাসকিন আলিয়াকে বলল। আশিয়ান তাসকিনকে খোঁচা মেরে বলল, আমার বউ দুনিয়ায় এক পিসি আছে, ওর মতো কাউকে স্ত্রী হিসেবে পেতে হলে ভাগ্য লাগে, ভাগ্য, যেটা তোর নেই। চাইলেও কেউ আমার বউয়ের মতো হতে পারবে না, কজ মাই ওয়াইফ ইজ এন ইউনিক পারসন ইন দ্য ওয়ার্ল্ড। তাসকিন বেচারা শরম পেয়ে গেল, সাথে আলিয়াও। আশিয়ান খাবার খেয়ে নিজের রুমে চলে গেছে। উদিতাও নাস্তা সেরে রুমে চলে এলো। আশিয়ান উদিতারই অপেক্ষা করছিল। উদিতার রুমে প্রবেশ করতেই তার হাত ধরে টেনে দেওয়ালের সাথে লাগিয়ে নিয়ে উদিতার নাকের সাথে নাক ঘষে আশিয়ান বলল, কাপড় চোপড় গুছিয়ে নাও জান, হানিমুনে যাব তো আমরা। উদিতা অন্যদিকে মুখ ফিটিয়ে কাট কাট কণ্ঠে বলল, আপনি একাই যান, আমি কোথাও যাব না। আশিয়ান উদিতার গালে স্লাইড করে তার ঠোঁটের দিকে তাকিয়ে বলল, যেতে তো তোমাকে হবেই সোনা, তুমি ছাড়া আমাদের রোমান্স হবে কি করে? আমার বাবুর আম্মু বানাতে হবে না তোমাকে? উদিতা বিরক্ত নিয়ে বলল, আপনি প্রচুর খারাপ একজন মানুষ। জানি তো, এই খারাপ মানুষটা তোমার সংস্পর্শে এসে ভালো হয়ে গিয়েছে। এখন যাও সোনা, তোমার ও আমার প্রয়োজনীয় সব কিছু প্যাক করে ফেলো জলদি। রাতের ট্রেনেই কিন্তু রওনা দিচ্ছি আমরা। ও হ্যাঁ, তুমি ট্রেনে যাবে না প্লেনে, কোনটা? উদিতা গোমরা মুখ করে বলল, ট্রেনে। গুড, আমিও সেটাই চুজ করেছি। এইভাবে ধরে রাখলে কি করে প্যাক করব শুনি? এতে এত রাগ করার কি আছে? আমার বউ তুমি, তোমাকে তো আমি ধরে রাখতেই পারি। যাকে যাও, গিয়ে তৈরি করো সব। আশিয়ান সরতেই উদিতা দ্রুত হেঁটে গিয়ে আলমারির সামনে দাঁড়ালো। আশিয়ান এগিয়ে এসে আলমারির উপর থেকে একটা মাঝারি আকারের লাগেজ নামিয়ে দিল। উদিতা আলমারি থেকে তার প্যাকেট করা যে জামাগুলো আছে সেগুলো বেছে বেছে কয়েকটা নামালো। বোরকা নিল, হিজাব আর নেকাবও নিল, সাথে জায়নামাজ ও নামাজের ওড়না। আশিয়ান বিছানায় বসে বসে নিজের গালে হাত দিয়ে উদিতাকে দেখছে। আশিয়ান হঠাৎ বলে ওঠে, নাইটিগুলো সাথে নিও, ওখানে গেলে কাজে লাগবে। উদিতা এবার কোমরে হাত রেখে মারমুখো ভঙ্গিতে বলে ওঠে, আপনার সমস্যাটি কি? আমাকে আমার কাজ করতে দিন না। আর আপনি তো দেখা যায় মহালুচ্চা, নাইটি কেন নিব আমি? আশিয়ান নিরীহ কণ্ঠে বলল, আমি আবার কি করলাম বউ? আর নাইটি না নিলে কি করে হবে বলো? হানিমুনে তো নাইটি মাস্ট বি লাগবে, তাই না? অবশ্য তুমি না নিলে নেই, আমি নতুন কয়েকটা অর্ডার দিয়ে দিচ্ছি। উদিতা বিড়বিড় করে বলল, আজ তো একটা অসভ্য, সাথে আজাইরা। আশিয়ান আর কিছু বলল না, বারান্দায় গিয়ে ফোন করতে ব্যস্ত হয়ে পড়ল। উদিতা নিজের ও আশিয়ানের কাপড় চোপড় পরিপাটিভাবে সব লাগেজে ভরে নিল।
রাত 9টার দিকে বাসার সবার কাছ থেকে বিদায় নিয়ে আশিয়ান ও উদিতা গাড়িতে উঠে বসলো। সামনে মাহবুব গাড়ি ড্রাইভ করছে। আশিয়ান উদিতার কোমর জড়িয়ে ধরে ফোন টিপছে। উদিতার খিদে পেয়েছে, কিন্তু আশিয়ানকে বলছে না। আশিয়ান সেটা বুঝতে পেরে উদিতাকে 2টো বার্গারের প্যাকেট আর একটা গ্রিলের প্যাকেট দিল। উদিতা কিছু না বলে আশিয়ানের হাত থেকে প্যাকেট নিয়ে খুলে খেতে শুরু করে। বাসা থেকে কিছু খেয়ে আসেনি সে। আশিয়ানও হাঁ করলো খাওয়ার জন্য। উদিতা বাধ্য হয়ে আশিয়ানকেও খাইয়ে দিল। প্রায় আধা ঘন্টা পর ওরা রেল স্টেশনে এসে নামলো। আশিয়ান মাহবুবকে দিয়ে আগে আলাদা স্পেশাল কেবিন বুক করে রেখেছে তাদের জন্য। নির্দিষ্ট বগি খুঁজে বের করে মাহবুব তাদের লাগেজ নিয়ে কেবিনে রেখে সে তাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। আশিয়ান উদিতাকে সাথে নিয়ে তাদের বিছানার মতো বিশাল সিটে বসলো। ট্রেন ছাড়বে আরো 15 মিনিট পর। উদিতা আশিয়ানের কাঁধে মাথা রেখে কখন যে ঘুমিয়ে গেছে টেরই পায়নি। ট্রেন যখন চলতে শুরু করে তখন ঝট করে আশিয়ানের কাঁধ থেকে মাথা তোলে সে। আশিয়ান উদিতাকে নিজের আরো কাছে টেনে এনে তার মাথা নিজের বুকে জড়িয়ে ধরে বলল, ঘুমিয়ে পড়ো সোনা, আমি আছি তোমার কাছে। উদিতা ভরসা পেয়ে আশিয়ানকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আশিয়ান জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে নিজের প্রিয়তমাকে বুকে নিয়ে। রাত প্রায় 2টো বাজে। উদিতার ঘুম ভেঙে গেছে। দেখে আশিয়ান দেওয়ালে হেলান দিয়ে ঢুলছে। উদিতা আশিয়ানের গালে হাত রেখে বলল, এই যে শুনুন, ঠিক করে ঘুমান, নয়তো মাথা ব্যথা করবে। আশিয়ান ঠিক হয়ে উঠে বসে উদিতাকে জিজ্ঞেস করলো, খিদে পেয়েছি তোমার, খাবে এখন? খাবার কই, খাবো যে। মাহবুব কিনে দিয়েছিল সাথে রেস্টুরেন্ট থেকে, আসো খেয়ে নি দুজন। দুজনে একসাথে বসে খাবার খেয়ে নিল। অবশ্য আশিয়ান নিজের হাত দিয়ে খেতে চায়নি, তাই উদিতা নিজেও খেলো, তাকেও খাইয়ে দিল। খাওয়া সেরে আশিয়ান উদিতার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। উদিতা আশিয়ানের চুলে বিলি কেটে দিচ্ছে আলতোভাবে। অভিমানটাও এখনো কমেনি তার, তবে মানুষটা যত্ন করতে কখনো ভোলে না সে। সঠিক টাইমের ফোনের অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল আশিয়ানের। উদিতা তখনও ঘুমিয়ে কাদা। বালিশে মাথা রেখে গুটি গুটি মেরে শুয়ে আছে সেই বিড়াল ছাড়ার মতো। আশিয়ান উদিতার বুক থেকে মাথা তুলে দেখল উদিতার ঠোঁট উল্টে বাচ্চাদের মতো মুখ বানিয়ে ঘুমাচ্ছে। আশিয়ান হেসে ফেলল তার কিউট ইনোসেন্ট বেবি ফেসের দিকে তাকিয়ে। আলতো করে তার গাল টেনে দিয়ে গালে ঠোঁট ডুবিয়ে চুমু খেল সে। উদিতা একটু নড়চড় করে আবারও ঘুমিয়ে গেছে। আশিয়ান জানলার গ্লাস খুলে বাইরে তাকালো। তখন ভোরের আলো আবছাভাবে ফুটে উঠেছে। আর মাত্র 10 কি 15 মিনিট পর সিলেট রেল স্টেশনে থামবে ট্রেনটি। আশিয়ান উদিতার চোখে মুখে অসংখ্য চুমু খেয়ে তাকে ঘুম থেকে জাগালো। উদিতার শোয়া থেকে উঠে বসে নিজের হিজাব মেকআপ সব ঠিক করে ফেলল। ট্রেন অলরেডি থেমে গেছে। আশিয়ান লাগেজ হাতে নিয়ে উদিতার এক হাত ধরে ট্রেন থেকে নেমে এলো। স্টেশনে প্রচুর ভিড়। আশিয়ান উদিতার হাত শক্ত করে ধরে স্টেশনের বাইরে বেরিয়ে এলো। তারপর তার পরিচিত 2 লোক এগিয়ে এসে আশিয়ানকে ও উদিতাকে সালাম দিয়ে কুশল বিনিময় করলো। একটা লোক আশিয়ানের হাত থেকে লাগেজটা নিয়ে গাড়ির পেছনের ডিকিতে তুলে রাখলো। লোক দুটি আর কেউ নয়, আশিয়ানের সিলেট ব্রাঞ্চের অফিসের ম্যানেজার ও তার সাথে তার ড্রাইভার। আশিয়ান ও উদিতা গাড়ির পেছনের সিটে বসলো। সামনে ম্যানেজার ও ড্রাইভার। গাড়ি চলতে শুরু করলো লাক্কাতুরা বাগানবাড়ির উদ্দেশ্যে। প্রায় মিনিট 20 পর বাগানবাড়ির গেটের ভেতর প্রবেশ করলো তাদের গাড়ি। আসার সময় বিরাট চা বাগান দেখে উদিতা বিস্ময়ে হতবাক হয়ে গেছিল। এত সুন্দর জায়গা সে জীবনেও দেখেনি। চারদিকে সবুজ আর সবুজের সমারোহ। স্পষ্টভাবে ফুটে ওঠা ভোরের আলোয় কি যে সুন্দর লাগছিল দেখতে, তা বলার বাইরে। অবশেষে বাসায় পৌঁছে গেল ওরা। গাড়ি থেকে নেমে চারপাশে চোখ বুলালো উদিতা। বাসাটা কাঠের তৈরি, সিম্পল ডুপ্লেক্স বাসা, আর চারপাশে ফল ফুলের গাছে ভরপুর। গেটের সামনে 2 জন সিকিউরিটি ছিল। বাসার বাগানে একজন মালিকে দেখলো উদিতা। বাসা প্রত্যেকদিন পরিষ্কার করা হয়, তার জন্য আলাদা লোক আছে। আশিয়ান ও উদিতা বাসার ভেতরে প্রবেশ করলো। বাসার ভেতরটা শৌখিন জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে, দেখতে অনেক দৃষ্টিনন্দন লাগছে। আশিয়ান উদিতার কানে কানে ফিসফিস করে জিজ্ঞেস করলো, পছন্দ হয়েছে? উদিতা মৃদু হেসে মাথা ঝাঁকালো। সত্যি বলতে তার ভীষণ পছন্দ হয়েছে। এই মুহূর্তে রাগ অভিমানের কথা সে বেমালুম ভুলে গেছে। আশিয়ানের কাছ থেকে রুম কোনটা জেনে নিয়ে উদিতা ওপরে চলে গেল। আশিয়ান নিচে তাদের সাথে কথা বলছে। উদিতা রুমে এসে পরনের বোরকা খুলে ফেলল। এখানকার আবহাওয়া অনেক মনোরম। ঠান্ডা ঠান্ডা অনুভূত হচ্ছে উদিতার, এবং সেই আরামদায়ক মুহূর্তে তার প্রচুর ঘুম পাচ্ছে। তাই 7 পাশ না ভেবে বিছানায় গা এলিয়ে দিল সে এবং ঘুমিয়ে গেল তৎক্ষণাৎ। আশিয়ান বেশ কিছুক্ষণ পর রুমে এসে দেখল উদিতা অগোছালো হয়ে ঘুমিয়ে আছে।
আশিয়ান মুচকি এসে নিজের পরনের জামা কাপড় পাল্টে একটা ট্রাউজার ও একটা হাতে কাটা স্যান্ডো গেঞ্জি মতো দেখতে কালো রঙের একটি গেঞ্জি পরে উদিতার পাশে গিয়ে শুয়ে পড়ে। তারপর উদিতাকে টেনে নিজের কাছে নিয়ে এসে গলায় মুখ ডুবিয়ে দেয়। উদিতা ঘুমের মধ্যেই বিড়বিড় করে বলল, এমন করেন কেন? আমাকে ঘুমাতে দিন প্লিজ। আশিয়ান মুচকি এসে উদিতার গলায় চুমু খেতে লাগলো। কোনো থামাথামি নেই। একসময় উদিতার মতো আশিয়ানও ঘুমের অতলে হারিয়ে গেল। লং জার্নিতে আজ দুজনেই বেশ টায়ার্ড। বেলা 11টা বেজে গেছে প্রায়। উদিতার ঘুম ভেঙে গেছে তখন। আশিয়ানকে নিজের ওপর থেকে সরিয়ে উঠে বসে আড়মোড়া ভাঙল সে। চোখ দুটো ভালো করে দুহাত দিয়ে ডলে বিছানা ছেড়ে কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল একদম গোসল সেরে আসার জন্যে। আশিয়ান তখনও ঘুমে। উদিতা গোসল শেষ করে ওয়াশরুম থেকে বের হলো। নিজেকে একদম পালকের মতো হালকা মনে হচ্ছে তার। মনটা ফুটফুটে হয়ে গেছে। ভালো করে রুমটা পর্যবেক্ষণ করলো উদিতা। রুমের মধ্যখানে বিশাল একটা পুরনো আমলের কিন্তু অনেক সুন্দর কারুকার্য করা কাঠের রাজকীয় পালঙ্ক। বিছানার সাথে লাগোয়া 4টে স্ট্যান্ডও আছে মশারি টাঙানোর জন্য। রুমের এক কোণে বিশাল একটা কাঠের আলমারি, অবশ্যই পুরনো ধাঁচের। পড়া টেবিল আছে একটা পুরনো আমলের সোফা আছে। ড্রেসিং টেবিল আছে। বলতে গেলে রুমের সব আসবাবপত্র পুরনো আমলের, অর্থাৎ অ্যান্টিক আর কি। একটা ঝাড়বাতিও আছে। তবে রুমের সবকিছু অনেক সৌন্দর্য বৃদ্ধি করেছে। একটুও মন মরা লাগছে না দেখতে। উদিতার তো অনেক ভালো লেগেছে বাসাটা। উদিতা নিজের চুল মুছে বারান্দার দিকে গেল। এটা রুফটপ নাই, তবে বিশাল বড় বারান্দা। উদিতা বারান্দায় গিয়ে পুরোপুরি থমকে গেল। এত সুন্দর মনোরম কোনো জায়গা হতে পারে জানা নেই তার। বারান্দা থেকে চা বাগানের দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছে। উদিতা মোহের সাগরে ডুবে গেছে প্রায়। দুকালে হাত রেখে হাসি মুখে মুগ্ধ হয়ে পরিবেশটা উপভোগ করছে সে। ঠান্ডা নির্মল বাতাসে উদিতার চুলগুলো হালকা দুলছে। ঢাকায় এখনো গরমের রেশ রয়ে গেছে ঠিকই, কিন্তু সিলেটে যেন তার ছিটে ফোটাও নেই। আজ সূর্য ওঠেনি। দিনটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে। মৃদু ঠান্ডা অনুভব হচ্ছে উদিতার। উদিতা যখন মুগ্ধ হয়ে চারপাশে চোখ বোড়াচ্ছিল তখন আশিয়ান পেছন থেকে উদিতাকে জড়িয়ে ধরল। উদিতার চমকে পেছনে তাকাতেই আশিয়ানের নাকের সাথে তার নাকের ঘষা লাগলো। আশিয়ানের হাত চেপে বসে আছে উদিতার পেটের ওপর। উদিতার চুল সরিয়ে ঘাড়ে নিজের থুতনি রেখে আদুরে কণ্ঠে জিজ্ঞেস করলো, আমার বউয়ের পছন্দ হয়েছে বুঝে জায়গাটা? উদিতা কিছু না বলে হ্যাঁ বোধক মাথা ঝাঁকায় মৃদু। আশিয়ান ঠোঁট এলিয়ে হাসে। কানের লতিতে ঠোঁট বুলিয়ে বলে, হানিমুনের জন্য পারফেক্ট প্লেস। কি বলো জান? উদিতা আশিয়ানের দিকে তাকিয়ে বলল, আপনি খুব অসভ্য একটা লোক, শুধু এইসবই করতে চেনেন। আশিয়ান উদিতাকে নিজের সাথে আরো মিশিয়ে নিয়ে কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলে, এত সুন্দরী বউ পাশে থাকলে যে ছেলে জীবনে কোনো মেয়ের দিকেই তাকায় নেই সে ছেলেও অটোমেটিক্যালি রোমান্টিক হয়ে যাবে। আর আমার বউটা তো পরের থেকেও সুন্দরী। তাকে দেখলে আমি কি করে নিজেকে কন্ট্রোল করব বলো? উদিতা এবার চা বাগানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আশিয়ানকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আজ যদি আমি কালো হতাম তাতে কি আপনি আমাকে বিয়ে করতেন না ভালোবাসতেন? কিছুই করতেন না। দুনিয়া প্রায় সকল মানুষই সুন্দরীর পূজারী, আপনিও তার ব্যতিক্রম নয়। এই সৌন্দর্য তো ক্ষণিকের জন্য, মনটাই তো আসল। জানেন, মনের সৌন্দর্য কিন্তু বড় সৌন্দর্য। জানি, তবে আমার কাছে কালো ফর্সা এসব কখনো ম্যাটার করে না। গায়ের রং দেখে আমি কাউকে বাছাবাছি করি না। আজ আমার ভাগ্যে যদি কালো কেউ জীবনসঙ্গী হিসেবে থাকতো তবে তাকেও আমি তোমাকে যেমনটা ভালোবাসি তেমনটাই ভালোবাসতাম। তবে আল্লাহ আমার ভাগ্যে তোমাকে লিখে রেখেছেন এবং আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি। এটা জানো তো, এলিয়ানার চেহারার মায়ায় পড়ে কিন্তু আমি তার প্রেমে পড়েছিলাম। সে কিন্তু সৌন্দর্যের দিক দিয়ে তোমার ধারে কাছেও নেই। তারপরও তাকে আমি মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু সে ধোঁকা দিয়ে চলে গেল। উদিতা চুপ করে আশিয়ানের কথা শুনে যাচ্ছে। আশিয়ান উদিতা চুলের স্মেল নিয়ে আবারও বলল, তবে জানো তো, আমার আম্মু আমাকে সব সময় সান্ত্বনা দিয়ে বলতেন, আল্লাহ তাআলা যা করেন সব কিছু বান্দাদের ভালোর জন্যই করেন। আমি এখন এটা মনে প্রাণে বিশ্বাস করি। আজ ইলিয়ানা ছেড়ে গিয়েছে বলেই আমি তোমাকে পেয়েছি। আমি ইলিয়ানার সাথে রিলেশনের আগে আল্লাহর কাছে যেমনটা চাইতাম সেরকম একজনকে নিজের স্ত্রী হিসেবে পেয়েছি। এবং আমার বউ সুন্দরী, এটা হয়তো আল্লাহর তরফ থেকেই আমার জন্য গিফট, যাতে আমি বারবার আমার বউয়ের ওপরেই ক্রাশ খেতে পারি। আমার জীবনের প্রথম এবং শেষ ক্রাশ হচ্ছ তুমি। আর কাউকে দেখে কখনো এত মুগ্ধ হয়নি, এমনকি এলিয়ানাকে দেখেও না। আমার পৃথিবী একমাত্র তুমিই জান।
উদিতার ঠোঁটের কোণে এক টুকরো তৃপ্তির হাসি ফুটে উঠেই মিলিয়ে গেল। বুঝতে দিল না সে আশিয়ানকে। আশিয়ান এবার ব্যস্ত ভঙ্গিতে বলল, আচ্ছা চলো আমরা দুজন এখন নাস্তা সেরে ফেলি, তারপর দুজন চা বাগানে ঘুরতে যাব। আশিয়ান উদিতাকে নিয়ে নিচে নেমে এলো। কাজের বুয়া নাস্তা তৈরি করে টেবিলে বেড়ে দিয়েছে। আশিয়ান উদিতাকে নিয়ে ডাইনিং টেবিলের সামনে চেয়ার টেনে বসে পড়ল। দুজনে টুকটাক কথা বলে নাস্তা করে নিল। তারপর রুমে চলে এলো দুজনে। আশিয়ান গোসল করতে গেছে। উদিতা সারা রুম ঘুরে ঘুরে দেখতে লাগলো। প্রায় 15 মিনিট পর শাওয়ার নিয়ে বেরিয়ে এলো আশিয়ান। উদিতা তার চুল মুছে দিল সব সময়কার মতো। আশিয়ান বলল, দুজন এখন চা বাগান ঘুরতে যাব, তাই ঝটপট রেডি হয়ে নাও। আশিয়ানের কথা মতো উদিতা লিনেন কাপড়ের একটা ঘেরওয়ালা জিলবাব পরে নিল। আশিয়ান একটা 4 কোয়ার্টার ট্রাউজার আর একটা টি শার্ট পরেছে শুধু, কারণ বাগান তো বাসার কাছে। দুজন বাসা থেকে বেরিয়ে এলো। আশিয়ান উদিতার হাত ধরে ধরে হাঁটছে। বাইরে মৃদুবন্ধ বাতাসে গাছের পাতাগুলো তালে তালে নড়ছে। পরিবেশটা সত্যি মনোমুগ্ধকর। দুজন বাগানে প্রবেশ করলো। উদিতা চা পাতার উপর হাত বুলিয়ে হাঁটছে। আশিয়ান পেছন থেকে উদিতার কাজ দেখছে। বাগানে হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া আর কেউই নেই। বাগানের পরিবেশ দেখে উদিতা ফিদা। আশিয়ান উদিতাকে বলল নেকআপ খুলে ফেলতে, কারণ এখানে লোকজন নেই। আশিয়ানের কথা মতো উদিতা নেকআপ খুলে হাঁটতে লাগলো। উদিতার 2 হাত মিলে খুশিতে একটা চক্কর দিল। আশিয়ান হেসে ফেলল উদিতার বাচ্চামো দেখে। ফোন বের করে উদিতার অজান্তে কয়েকটা ক্যান্ডিড পিক তুলে নিল সে। দুজন মিলে সারা বাগান ঘুরে দেখছে। উদিতাকে জোর করে ধরে কয়েকটা সেলফি নিল আশিয়ান। উদিতা মুগ্ধ পাখির ন্যায় যেন উড়ে উড়ে হাঁটছে। আশিয়ান উদিতার হাসি মুখ দেখছে তৃপ্তি নিয়ে। উদিতার খুশিতে সেও খুশি। উদিতা এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছে। আশিয়ান একটু দাঁড়িয়ে ফোনে কথা বলতে লাগলো। দূর থেকে একটা মেয়ে আশিয়ানকে দেখে পুরোপুরি ফিদা হয়ে গেছে। ওরা কয়েকজন বান্ধবী মিলে বেড়াতে এসেছে বাগানে। মেয়েটা এক প্রকার দৌড়ে এলো আশিয়ানের কাছে। উদিতা পেছনে তাকায়নি, তাই মেয়েটাকে দেখতে পেল না। আশিয়ান কান থেকে ফোনটা সরিয়ে ট্রাউজারের পকেটে রেখে দিল। মেয়েটা আরফা নিজে থেকেই পড়ল। আশিয়ান ভ্রু কুঁচকে তাকালো মেয়েটার দিকে। গভীর কণ্ঠে জবাব দিল, আমার নাম জেনে আপনি কি করবেন? আপনাকে কি আমি চিনি? আমি জানি আমি কিউট, বলতে হবে না। একসময় উদিতা আশিয়ানের সামনে এসে দাঁড়িয়ে মেয়েটাকে বাজখায় গলায় জিজ্ঞেস করলো, কেন? সিঙ্গেল হলে বুঝি প্রপোজ করবেন? ফারা ভ্রু কুঁচকে তাকালো উদিতার দিকে। কাটকাট কণ্ঠে বলল। উদিতার রাগের ঠেলায় চিবিয়ে চিবিয়ে একবার আশিয়ানের দিকে তাকিয়ে মেয়েটাকে বলল, আমার সামনে আমার হাজবেন্ডকে ফ্লার্ট করে আবার আমাকে বলা হচ্ছে যে আমি কে? বাহ, সাহস আছে বলতে হবে। উদিতার কথা শুনে মেয়েটা যেন আকাশ থেকে পড়ল। তাকানো স্টাইলে বোঝা যাচ্ছে যে সে উদিতার কথা একটু বিশ্বাস করেনি। উদিতা এবার আশিয়ানের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, কি এমন নীরবতা পালন করছেন কেন? ভালো লাগে আপনার এসব ছেঁচড়া মেয়েদের কাছ থেকে অ্যাটেনশন পেতে, তাই না? ছি, আপনি এত লুচ্চা। আর কখনো কথা বলবেন আমার সাথে। পয়দাগত লুচ্চাকে বিয়ে করে জীবনটা নষ্ট হয়ে গেল আমার। উদিতা রাগে হনহন করে চলে যেতে নিল। আশিয়ান জোর করে হাত ধরে টেনে নিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, আমার স্ত্রীকে নিয়ে হানিমুনে এসেছি আপু, আপনি এখন আসতে পারেন। আমার বউটা মারাত্মকভাবে রেগে গেছে। ফারা হতভম্ব হয়ে একবার উদিতা তো একবার আশিয়ানের দিকে তাকাচ্ছে। বেচারি ক্রাশ নামক বাস খেয়েছে। আশিয়ান যে বিবাহিত তা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার। হাই দিল টুট গায়া। ফারা গোমরা মুখে চলে গেল তার বান্ধবীদের কাছে। উদিতা আশিয়ানের কাছ থেকে ছোটার জন্য ছটফট করছে। আশিয়ান শক্ত করে তাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে বলল, আমার বউটা এত জেলাস ফিল করে আমাকে নিয়ে, বাপ রে, আমি শিহরিত। চলুন আমাকে। লুচ্চা লোক মেয়ে দেখলেই মনের ভেতরে কিলবিল কিলবিল করে, তাই না? তো যান না ওসব মেয়েদের কাছে। আমার সাথে কেন আসছেন? উদিতা রেগে মেগে লাল হয়ে গেছে পুরোই যেন অ্যাটম বোম। এক্ষুনি ব্লাস্ট হবে ভাব। আশিয়ান উদিতাকে কোলে তুলে নিয়ে বাসার উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে বলল, এত রাগ করা ভালো নয় গো বউ। আমি কি করব বলো? আমি তো ফোনে কথা বলছিলাম আমার অফিসের ম্যানেজারের সাথে। মেয়েটা কোথা থেকে এসেছে আর কেন এসেছে আমি কিছুই জানি না। ট্রাস্ট মি জান। কে বলেছিল আপনাকে এইসব ট্রাউজার গেঞ্জি পরে আসতে? মেয়েদের কি দোষ? আপনি তো অ্যাট্রাকটিভ হয়ে সেজে থাকেন, দেখেই তো মেয়েরা ফিদা হয়ে যায়। যত সব। আশিয়ান মুচকি এসে বলল, তোমার কি জ্বলছে বউ? উদিতা রাগের মাথায় বলে ওঠে, জ্বলবে না?
মেয়েটা কি লুচ্চা, আমার সামনে আমার বরকে বলে আপনি কি কিউট। কেন রে, জীবনে কোনো ছেলে দেখোস নাই? আমার স্বামী গিয়ে চোখে পড়লো। আশিয়ান ঠোঁট এলিয়ে হেসে উদিতার গালে চুমু খেয়ে আদুরে কণ্ঠে বলল, আহা, তার মানে আমার বউটা এখন আর আমার উপর অভিমান করে নেই, তাই না বউ? আমি জানি তো, আমার জানো আমার উপর কখনো রাগ করে থাকতেই পারে না। উদিতা মুখ ঝামটা মেরে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, আমার মোটেও রাগ ভাঙেনি, আমি এখনো রেগে আছি আপনার উপর। এত ইজিলি ক্ষমা করার প্রশ্নই ওঠে না, লজ্জা লোক একটা। আশিয়ান নির্বিকার ভাবে বলল, আচ্ছা ঠিক আছে, আগে বাসায় যেয়ে নেই লুচ্চামি কত প্রকার আর কি কি তা আজকে হারে হারে টের পাওয়াই দেবো তোমাকে। উদিতা আশিয়ানের কথা শুনে ফাঁকা ঢোক গেলেন। ততক্ষণে বাসায় পৌঁছে গেছে দুজন। আশিয়ান উদিতাকে কোলে নিয়ে সোজা নিজের রুমে চলে এলো। উদিতাকে বিছানার উপর শুয়ে গিয়ে দরজা লক করে এলো সে। নিজের গেঞ্জি খুলতে খুলতে বলল, কি যেন বলছিলে? আমি লুচ্চা তাই না? ঠিক আছে, এখন দেখব আশিয়ান চাইলে ঠিক কতটা লুচ্চামি করতে পারে। উদিতা শোয়া থেকে উঠে বসে পেছাতে লাগলো। আশিয়ান উদিতার পায়ে ধরে টেনে নিজের কাছে নিয়ে এলো। উদিতা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, দেখুন বাড়াবাড়ি করবেন না বলে দিচ্ছি, দূরে যান, আপনার জন্য আমি আবার গোসল করতে পারবো না। জাস্ট চিল ডিয়ার, বিকেলে দুজন সুইমিং পুলে একসাথে গোসল করব। হানিমুনে এসেছি কিসের জন্য যদি তোমাকেই কাছে না পাই? আপনি আসলে একটা লুচ্চা, ছাড়ুন আমার পা। হ্যাঁ আমি লুচ্চা, তবে সেটা একান্তই আমার বউয়ের জন্য। আসো বউ, কাছে আসো। আশিয়ান উদিতার পরনের থেকে হিজাব নেকাব খুলে নিল। উদিতা লাফালাফি করছে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু আশিয়ানের শক্তির কাছে তা তুচ্ছ। একটা সময় হার মেনে ধরা দিল সে আশিয়ানকে। আশিয়ান উদিতার পরনে থেকে বোরকাটা খুলে নিয়ে তার দুহাতের ভাঁজে নিজের দুহাত ঢুকিয়ে শক্ত করে বিছানার সাথে চেপে ধরে গলায় মুখ ডুবিয়ে দিল। উদিতার শরীর জুড়ে এক অদ্ভুত ধরনের শিহরণ বয়ে গেল। দুজনে তলিয়ে গেল অফুরন্ত ভালোবাসার অথৈ সমুদ্রে। বিকাল হয়ে গেছে, তবে আকাশ দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। আজ আর কোথাও যাওয়ার প্ল্যান নেই তাদের। আশিয়ান উদিতার বুকে মাথা রেখে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। উদিতা আশিয়ানকে এক হাত দিয়ে আগলে রেখে মাথার উপর ঝাড়বাতির দিকে তাকিয়ে আছে। আশিয়ানের গরম নিঃশ্বাস উদিতার গলায় আগুনের হলকার মতো গিয়ে লাগছে। একটা সময় আশিয়ানের ঘুম ভাঙল। উদিতার টিপ্পনি কেটে জিজ্ঞেস করলো, অবশেষে মহারাজের ঘুম ভাঙলো? আশিয়ান মুখ তুলে উদিতা তুলতুলে নরম গালে নিজের ঠোঁট জোড়া ডুবিয়ে অস্পষ্ট কণ্ঠে বলল, আজকের দিনটা অনেক স্পেশাল কেটেছে। থ্যাংক ইউ শোনাবো আমার। উদিতা বিড়বিড় করে বলল, লুচ্চামি লোকটা শিরায় শিরায় বহমান। উদিতা আস্তে করে বললেও আশিয়ান শুনে ফেললো তা। মুচকি হেসে গালে ছোট ছোট চুমু দিয়ে বলল, অনলি ফর ইউ বেব। উদিতা এবার মুখ ভার করে বলল, আপনি আছেন আপনার ধান্দায়, এদিকে খিদে আমার পেট জ্বলে গেল। সেই সকালে হালকা নাস্তা করেছিলাম, আর সারাদিন পেটে কিচ্ছুই পড়েনি। এই আপনার ভালোবাসা বুঝি? রোমান্স দিয়ে কি পেট ভরবে নাকি? আশিয়ান উদিতার কথা শুনে শোয়া থেকে উঠে বসলো। উদিতাকে বলল, একটু ওয়েট করো, আমি কিচেন থেকে খাবার নিয়ে আসি। কেন, বাসায় আর কেউ নেই? সিকিউরিটি গার্ড ছাড়া বাকিদের ছুটি দিয়ে দিয়েছি, দুজনে একান্তে একটু সময় কাটাবো বলে। উদিতা মুখ বাঁকালো আশিয়ানের কথা শুনে। আশিয়ান শর্ট ট্রাউজার পরিহিত অবস্থায় উদম গায়ে রুম থেকে বেরিয়ে রান্নাঘরে চলে গেল। উদিতার পরনে আশিয়ানের টি শার্ট আর নিজের প্লাজো। মিনিট পাঁচেক পর আশিয়ান বিশাল একটা ট্রেতে করে খাবার নিয়ে রুমে প্রবেশ করলো। উদিতা শোয়া থেকে উঠে বসেছে। আশিয়ান বিছানার পাশে টেবিলের ওপর ট্রেটা রাখলো। উদিতা গো ধরে বলল, আমি নিজের হাতে খেতে পারবো না, কিন্তু খাইয়ে দিতে হবে। আশিয়ান বেচারা কি আর করবে, বউয়ের আবদার তো রাখতেই হবে। হাত ধুয়ে এসে খাবারের প্লেট হাতে নিয়ে ভাত মাখিয়ে লকমা বানিয়ে উদিতাকে খাওয়াতে লাগলো সে। উদিতা গপ গপ করে খেয়ে যাচ্ছে। উদিতাকে খাইয়ে আশিয়ান নিজেও খেয়ে নিল। তারপর রান্নাঘরে গিয়ে এটো থালা বাসন সব রেখে ফিরে এলো নিজের রুমে। উদিতা বিছানায় বসে আশিয়ানের ফোন চেক করছে। আশিয়ান উদিতাকে নিজের কোলে নিয়ে বলল, আসো দুজন গোসল করে আসি সুইমিং পুল থেকে। উদিতা ফোন রেখে বলল, না আমি যাব না, আমি সাঁতার কাটতে জানি না, পরে পানিতে ডুবে যদি মরে যাই। আশিয়ান উদিতার কথা শুনে হাসতে হাসতে বলল, বোকা মাইয়া, আমি আছি কিসের জন্য তাহলে? হ্যাঁ, আমি সাঁতার কাটা শেখাবো তোমায়। আর হ্যাঁ, ভয় নেই, তুমি ডুববে না, আমি আছি তো তোমার সাথে। উদিতা মানা করেছিল, কিন্তু আশিয়ান শুনল না। জোর করে বাসার ছাদের সুইমিং পুলে নিয়ে এলো তাকে। উদিতাকে কোলে নিয়ে সুইমিং পুলে নামলো আশিয়ান।
উদিতা আশিয়ানের গলা 2 হাত দিয়ে জড়িয়ে ধরে কোলে উঠে বসে আছে। ভয়ে পানিতে নামতে চাচ্ছে না। আশিয়ান উদিতার ভয় কাটানোর জন্য বলল, সুইমিং পুলকে এত ভয় পাওয়ার কিছু নেই উদিতা, বললাম তো তুমি ডুববে না, আমি আছি তো, দেখো তোমার অনেক ভালো লাগবে। না, আমি সুইমিং পুলে গোসল করব না, আমাকে মাটিতে ছেড়ে দিন, আমার ভয় করছে ভীষণ। আশিয়ান কোনো কথা না বলে উদিতার ঠোঁটের সাথে নিজের ঠোঁট আলতোভাবে লাগিয়ে নিজের আয়ত্তে নিয়ে নিল। উদিতা শক্ত করে আশিয়ানকে ধরে আছে। আশিয়ান লিপ কিস করা অবস্থায় উদিতাকে নিয়ে পানিতে ডুব দিল। উদিতা ভয়ে শেষ, চোখ বন্ধ করে আশিয়ানের ঠোঁট কামড়ে ধরে আছে। যদি আশিয়ান ছেড়ে দেয় তাহলে তো দম বন্ধ হয়ে যাবে তার। প্রায় 1 মিনিট পর পানির ওপরে ভেসে ওঠে দুজনের মাথা। আশিয়ান উদিতার ঠোঁট ছেড়ে দিয়েছে। উদিতা জোরে জোরে শ্বাস নিয়ে কাঁচতে লাগলো। আশিয়ানের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে সে। আশিয়ান উদিতার ভেজা চুলে হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বলে, স্বাভাবিক হও সোনা, আমার সাথে আরো অনেকবার সাঁতার কাটতে হবে তোমায়, তাই এখন থেকেই অভ্যাস করে নাও। আশিয়ান উদিতাকে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ সাঁতার কাটলো। সাঁতার কাটার সময় রোমাঞ্চ চলল সমান্তালে। অতঃপর গোসল শেষে দুজন দুটো বাথটব করে রুমে চলে এলো। আশিয়ান যত্ন সহকারে উদিতার চুল মুছে দিল। তারপর হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে দিয়ে উদিতার হাতে কাপড় ধরিয়ে দিল পরে আসার জন্য। উদিতা ওয়াশরুম থেকে কাপড় পরে এলো। আশিয়ান 2 মগ কফি বানিয়ে নিয়ে এসেছে রুমে। উদিতার হাতে একটা মগ ধরিয়ে দিয়ে নিজে একটা মগে চুমুক বসালো। দুজনেই বারান্দার দোলনায় এসে বসেছে। উদিতা বাইরের দিকে তাকিয়ে আশিয়ানের কাঁধে মাথা রেখে কফি খাচ্ছে। আশিয়ান এক হাত দিয়ে উদিতার কোমর ধরে বসে আছে। এরকম সন্ধ্যাতে রোমান্টিক ও ঠান্ডা পরিবেশে দুজন মিলে বারান্দায় বসে ধোয়াটা গরম গরম কফি খাওয়ার মজাটাই আলাদা। আর সেটা হয় যদি ভালোবাসার মানুষের সাথে, তাহলে তো কথাই নেই। উদিতা কফি খেতে খেতে হঠাৎ করে আশিয়ানকে উদ্দেশ্য করে বলে ওঠে, আচ্ছা শুনুন, চলুন না এখন কোথাও ঘুরতে যাই। আশিয়ান এক মুহূর্তে চুপ থেকে জিজ্ঞেস করলো, কোথায় যাবে? আমি তো সিলেটের কিছুই চিনি না, আপনি বলেন কোথায় যাওয়া যায়। আশিয়ান একটু ভেবে বলল, সেলফি ব্রিজ যাওয়া যায়, যাবে ওখানে? ব্রিজে দাঁড়িয়ে সুরমা নদী দেখে দেখে ফুচকা চটপটি খেতে খুব ভালো লাগবে। উদিতা উৎসুক হয়ে বলে ওঠে, তাহলে চলুন না যাই, এভাবে একা বাসায় বসে থাকতে ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তুমি কফি খাওয়া শেষ করে রেডি হয়ে নাও। আর হ্যাঁ, ভারী কিছু পরবা না, নয়তো ঠান্ডা লেগে যাবে তোমার। জি আচ্ছা। আশিয়ান ফোন দিয়ে কাকে জানি বলল গাড়ি পাঠিয়ে দিতে, কারণ এখান থেকে এখন এই সময় রিক্সা নাও পাওয়া যেতে পারে, তাই গাড়ি পাঠিয়ে দেওয়ার কথা বলল ম্যানেজারকে। আশিয়ানের কথা মতো উদিতা একটা আবায়া পরে নিল, সাথে বড় হিজাব ও নেকাব। আশিয়ান একটা গাঢ় নীল শার্ট পরেছে, সাথে কালো ব্লেজার ও কালো জিন্স প্যান্ট। তাকে অনেক জোশ লাগছে দেখতে, বরাবরের মতন। উদিতার চোখ চোলা ছাড়া আর কিছুই দেখা কোনো কুদরত নেই। বাসার দরজা জানলা লাগিয়ে সবকিছু চেক করে তারপর সদর দরজা তালা মেরে দুজন বাসার বাইরে এসে দাঁড়ালো। অফিস থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে ম্যানেজার। ততক্ষণে ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে। আশিয়ান আর উদিতা পেছনে বসে আছে। আশিয়ান আর উদিতা দুজনেই খুব ক্লোজ হয়ে বসেছে। আশিয়ান মাঝে মধ্যে দুষ্টমি করছে উদিতার সাথে। উদিতা বেচারি আর কি করবে, আশিয়ানের রোমান্টিক অত্যাচার সহ্য করছে সে বসে বসে। প্রায় আধা ঘন্টা পর সেলফি ব্রিজে পৌঁছে গেল ওরা। আশিয়ান উদিতাকে নিয়ে বাইরে বেরিয়ে এলো। সারা ব্রিজ জুড়ে মানুষজন গিজগিজ করছে, বেশিরভাগই কাপল। ব্রিজের আশপাশ কৌতূহলী দৃষ্টিতে লক্ষ্য করছে উদিতা। ড্রাইভার গাড়ি এক জায়গায় পার্ক করে গাড়িতে বসে আরাম করছে। আশিয়ান উদিতার হাত জড়িয়ে ধরে ধীরে ধীরে হাঁটছে। উদিতার ভীষণ ভালো লেগেছে জায়গাটা। রাতের আধারে বিভিন্ন রঙা লাইটের আলোয় ও নিয়ন বাতির আলোয় এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়েছে। দুজনে ব্রিজের রেলিংয়ের পাশ ঘেঁষে হাঁটছে। উদিতা নদীর দিকে তাকিয়ে আছে। মানুষজন উড়াধুরা ফুচকা, চটপটি, আচার, চাটনি, বাদাম, মটর ভাজা এসব কিনে খাচ্ছে। উদিতার এসবে ধ্যান নেই। সে তার প্রিয় মানুষের হাতটি ধরে পরিবেশটা উপভোগ করছে। আশিয়ান উদিতাকে জিজ্ঞেস করলো, শোনা, ভালো লাগছে তোমার এখানে এসে? উদিতা উচ্ছ্বসিত কণ্ঠে জবাব দিল, খুবই ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। আশিয়ান মৃদু হাসলো উদিতার কথা শুনে। মেয়েটা একটুতেই কত খুশি হয়ে যায়। আর ইলিয়ানাকে কোথাও বেড়াতে নিয়ে যেতে হলে আগে শপিং করে দিতে হতো। আগের কথা মনে পড়ায় আশিয়ান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। মনোযোগ দেয় উদিতার দিকে। মেয়েটা কৌতূহলী দৃষ্টিতে সবকিছু দেখছে। আশিয়ান উদিতাকে নিয়ে একটা ফুচকা স্টলের সামনে এসে দাঁড়ালো। উদিতা আশিয়ানের দিকে তাকাতেই আশিয়ান জিজ্ঞেস করলো, কি খাবে বলো? ফুচকা, চটপটি, কোনটা? ফুচকা নিয়ে আসুন, আমারটাতে চাল অল্প দিতে বলবেন।
ওকে। আশিয়ান উদিতার হাত ধরে ফুচকা স্টলের আরো কাছে গিয়ে ফুচকাওয়ালাকে ফুচকার অর্ডার দিল। পাশ থেকে একটা মেয়ের কথা কানে এলো দুজনের। মেয়েটা তার অন্যান্য বন্ধুদেরকে বলছে, দেখ দেখ, মেয়েটা এত পর্দাশীল অথচ বয়ফ্রেন্ডের সাথে এখানে ফুচকা খেতে এসেছে। তাহলে এই পর্দার কি কোনো প্রয়োজন ছিল বলতো? যত সব ঢং এখনকার মেয়েদের। এই কথা শুনে আশিয়ানের মেজাজ চড়ে গেল, যেন না জেনে কেন উল্টোপাল্টা কমেন্ট করবে। উদিতা আশিয়ানের হাত শক্ত করে ধরে রাখলো। হুদাই সিন ক্রিয়েট করার কোনো মানে হয় না, ওদের কথাতে তো আর সত্যটা পাল্টে যাবে না। তারপরও আশিয়ান উদিতার হাত ধরে মেয়েটার সামনে গিয়ে বলল, এক্সকিউজ মি, উই আর নট এ BFGF, হ্যাঁ, উই আর হাজব্যান্ড ওয়াইফ। না জেনে শুনে কখনো কাউকে নিয়ে উল্টাপাল্টা কমেন্ট করবেন না। সে আমার স্ত্রী হয়, আর আমরা আপনাদের মতো হারাম কাজেও লিপ্ত নই। সো প্লিজ সবাইকে নিজের পাল্লায় মাপতে যাবেন না। আর আমার বউয়ের পর্দা নিয়েও আপনার ভাবতে হবে না। অ্যাটলিস্ট সে আপনার থেকে 1000 গুণে ভালো আছে। মেয়েটা লজ্জা পেয়ে গেল আশিয়ানের কথা শুনে, পাল্টা কিছু বলতে পারল না। মেয়েটার এক ছেলে ফ্রেন্ড আশিয়ানের নিকট ক্ষমা চাইল ওই মেয়েটার হয়ে। আশিয়ান আর কিছু না বলে উদিতাকে নিয়ে একটা বেঞ্চে উল্টো হয়ে বসলো, নদীর দিকে মুখ করে। পিচ্ছে একটা ছেলে 2 প্লেট ফুচকা এনে দিল। একটাতে বেশি ঝাল আছে, অন্যটাতে অল্প ঝাল দেওয়া। আশিয়ান উদিতার হাতে একটা প্লেট ধরিয়ে দিল। উদিতা ন্যাকাপ ওপরে তুলে একটা ফুচকা মুখে পুরে দিল। আশিয়ানও খাচ্ছে। দুজন দুজনের দিকে তাকিয়ে মুচকি এসে ফুচকা খাচ্ছে। উদিতার মনে হচ্ছে সময়টা যদি এখানেই থেমে যেত তাহলে কতই না সুন্দর হতো। প্রিয় মানুষের সাথে ঘোরাঘুরি করা ও এরকম সন্ধ্যায় একজন আরেকজনের সঙ্গে ব্রিজের উপর বেঞ্চে বসে ফুচকা খাওয়ার ফিলিংসটাই অন্যরকম। উদিতার মুখ থেকে মুচকি হাসি সরছে না। আশিয়ান খেয়াল করে সেটা। তারপর সবার আড়ালে উদিতার কপালের কোণে একটা চুমু খায় সন্তর্পণে। উদিতার ঠোঁটের হাসি আরো প্রশস্ত হলো। ফুচকা খাওয়া শেষে উদিতার জন্য চটপটি অর্ডার করে আশিয়ান। চটপটির বাটি দিয়ে যাওয়ার পর উদিতা আশিয়ানকেও খাইয়ে দেয়, সাথে নিজেও তৃপ্তি নিয়ে খায়। এসব খাওয়া শেষে আশিয়ান বিল মিটিয়ে উদিতাকে নিয়ে আবারও হাঁটতে লাগে। দমকা হাওয়ায় উদিতার পরনের বোরকার কোণ ফরফর করে উঠছে। আশিয়ান উদিতাকে বাদাম ভাজা, মটর ভাজা, তেঁতুল আচার আরও টুকটাক কিছু খাবার কিনে দিল। এসব পেয়েই উদিতা অনেক খুশি। আশিয়ান তো পারলে তার বউকে সারা স্টলই কিনে দেয়। তার বউয়ের খুশিটা যে সে খুব উপভোগ করছে। উদিতার হাসি মাখা মুখটা কল্পনায় এঁকে নিল আশিয়ান। সেলফির পিছে 2 ঘন্টার মতো কাটিয়ে আশিয়ান উদিতাকে নিয়ে গাড়িতে উঠল। আশিয়ান জিজ্ঞেস করলো, আর কোথাও যাবা ঘুরতে উদিতা? আশিয়ানের কথা উদিতার কান অব্দি পৌঁছায়নি। সে এক মনে একটা মণিপুরী কাপড়ের শোরুম দেখতে পেয়ে বলল, ওই ড্রেসটা আর শাড়িটা অনেক সুন্দর না? আশিয়ান বুঝলো তার বউয়ের মণিপুরী কাপড়গুলো অনেক পছন্দ হয়েছে। আশিয়ান ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। ড্রাইভার গাড়ি থামাতেই আশিয়ান উদিতাকে নিয়ে বাইরে বেরিয়ে এলো। উদিতা বুঝতে পারলো না আশিয়ান কেন গাড়ি থামাতে বলল, তবে আশিয়ানকে জিজ্ঞেস করলো না এই ব্যাপারে কিছু। আশিয়ান উদিতাকে নিয়ে সেই কাপড়ের শোরুমটাতে এসে প্রবেশ করলো। থাই গ্লাস ঠেলে উদিতা একবার বুঝতে পেরেছে যে আশিয়ান কেন এখানে এসেছে। উদিতা আশিয়ানকে বলল, আরে আমি এমনিই বলছি, আপনি দেখি সিরিয়াসলি নিয়েছেন, চলুন বাসায় যাই, এসব কিনতে হবে না। আশিয়ান উদিতার গালে এক হাত রেখে বলল, কোনো কিছু পছন্দ হলেই ঝটপট আমাকে বলে ফেলবা। লুকাও কেন তুমি? হ্যাঁ, এরকম শোরুম আমি চাইলে এই মুহূর্তে কয়েকটা কিনে ফেলতে পারি। তুমি আমার ক্ষমতা সম্পর্কে অবহিত উদিতা। আল্লাহ তোমার স্বামীকে 2 হাত ভরে খরচ করার মতো তৌফিক দিয়েছেন। এই সামান্য কিছু জিনিস কিনতে আমার তেমন কোনো খরচ করতে হবে না। এবার বলো তোমার কোনটা পছন্দ হয়েছে? যেটা ভালো লাগে সেটাই নাও, ওকে? উদিতা আশিয়ানের কথা শুনে মাথা নেড়ে শাড়ি জানালো। উদিতার একটা শাড়ি অনেক পছন্দ হয়েছে, সে শাড়িটাই নিল। সাথে একটা মণিপুরীরা যেরকম পোশাক পরে সেরকম পোশাক, দুইটাই ভীষণ সুন্দর দেখতে। দোকানের মালিক আশিয়ানকে চিনতে পেরেছে। লোকটা তো আশিয়ানকে পারলে এমনিতেই সব উজাড় করে দিয়ে দেয়। আশিয়ান এনার জন্য 1 সেট পোশাক ও শাড়ি কিনে নিল। বাকিদের জন্য শাড়ি কিনল। উদিতাকে একটা কারুকাজ করা হাত পাখা কিনে দিল আশিয়ান, এনার জন্যও নিল। বাচ্চাদের জন্য মণিপুরি পোশাক কিনল, তাদের মায়ের পোশাকের সাথে মিল রেখে। কেনাকাটা শেষে বিল পে করে শপিং ব্যাগ হাতে নিয়ে দোকানের থেকে বিদায় নিয়ে উদিতার হাত ধরে বেরিয়ে এলো আশিয়ান। লোকটা তার শোরুমে আবার যাওয়ার জন্য নিমন্ত্রণ জানালো। লোকটা বেশ আন্তরিক, কথাবার্তাতেই বোঝা যায়। আশিয়ান একটা খাবারের দোকান থেকে উদিতাকে চকলেট, চিপস, কেক, জুস এসব অনেকগুলো কিনে দিল। আশিয়ান রেস্টুরেন্ট থেকে খাবার কিনতে চাইলে উদিতা মানা করে বলল সে নিজে রান্না করবে। তাই আশিয়ান আর নাকচ করলো না, কারণ সে উদিতার হাতের রান্না খেতে চায়। দুজন বাসায় ফিরে এলো।
ড্রাইভার গাড়ি রেখে আশিয়ানের হাতে চাবি ধরিয়ে দিয়ে চলে গেল। উদিতার রুমে গিয়ে বোরকা খুলে বিছানায় বসে রেস্ট করতে লাগলো। বসে বসে চিপস খাচ্ছে সে। আশিয়ান তার পরনের সবকিছু খুলে শুধু একটা শর্ট ট্রাউজার পরে নিল, কারণ তার গরম লাগছে অনেক। বাসায় ওরা দুজন ছাড়া আর কেউ নেই। আশিয়ান তো পদে পদে দুষ্টুমি করছে উদিতার সাথে। উদিতা মনে মনে ভাবছে পরিবার ছাড়া থাকাটা মহাযন্ত্রণা। একা একা উদিতার কিছুই ভালো লাগে না। আর আশিয়ান তো আস্ত একটা ফাজিলের হাড্ডি। উদিতার রেস্ট নিয়ে রান্নাঘরে চলে গেল রান্না করতে। উদিতার সাথে আশিয়ানও এসেছে। স্পিকার বক্সে রোমান্টিক গান বাজছে। রান্নাঘরে প্রয়োজনীয় সবকিছুই রাখা আছে। ফ্রিজে তাজা মাছ মাংস সব এনে রাখা হয়েছে আশিয়ান আসতে দেখে। উদিতা কাটা মাছ মাংসগুলো সব ভালো করে ধুয়ে নিল। আশিয়ান রান্নাঘরের বড় একটা তাকের উপর বসে আপেল খেয়ে খেয়ে উদিতাকে দেখছে। উদিতা আশিয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, রাতের খাবার কি খেতে চান? কি বানাবো বলুন তো? আশিয়ান একটু ভেবে নিয়ে বলল, আজকে ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করো, সাথে চিংড়ি মাছ ও আলু, বেগুন লাউ শাক দিয়ে পাতলা ঝোল করে শুটকি তরকারি রান্না করো। এটা সিলেটের ঐতিহ্যবাহী একটা তরকারি, আমি খেয়েছি বহুবার, টেস্ট কিন্তু সেই। আচ্ছা, তাহলে মুরগি কি করব? মুরগির দো পেঁয়াজা বানিয়ে রেখে দাও, সকালে খাওয়া যাবে না। ওকে। আশিয়ান আমতা আমতা করে জিজ্ঞেস করলো, আমি হেল্প করি? একা হাতে এত কিছু কিভাবে করবে? কারো হেল্প তো লাগবেই, তাই না? উদিতা শান্ত দৃষ্টিতে আশিয়ানের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, জি না, কারো হেল্প লাগবে না আমার। সব থেকে বড় হেল্প হবে যদি আপনি এখানে চুপচাপ কোনো দুষ্টুমি না করে বসে থাকেন তো। আশিয়ান মুখ গোমরা করে বলল, এই জন্যই কারোর ভালো করার কথা বলতে নেই। করো তুমি তোমার কাজ। উদিতা বাঁকা হেসে কাজে মনোনিবেশ করলো। আশিয়ান উদিতার কাজকর্ম দেখে যাচ্ছে আপন মনে। উদিতা সব জোগাড় করে কুটা বাছা শেষে ধুয়ে নিয়ে রান্না বসিয়ে দিল। আশিয়ানের কাছে উদিতাকে দেখতে অতিরিক্ত অ্যাট্রাকটিভ লাগছে। উদিতার পরনে হাফ হাতার একটা বেবি পিঙ্ক কালারের গেঞ্জি ও কালো প্লাজো, গায়ে ওড়না নেই। চুলগুলো পেঁচিয়ে চুড়ো করে খোপা বেঁধে তাতে চুলের কাটি কেটে দিয়েছে উদিতা। ফর্সা বিউটি বোনস ওয়ালা গলায় ও ঘাড়েও ঘাম মুক্তোর মতো চিকচিক করছে। নাক আর কপালে করেও ঘাম জমেছে। বেবি হেয়ারগুলো ঘাড়ে ও কপালে ঘামের সাথে লেপটে আছে। দক্ষ হাতে রান্না সামলাচ্ছে সে। আশিয়ান তো উদিতার লুকে ফিদা। উফ, এত আকর্ষণীয় লাগছে কেন তাকে? আশিয়ান তো মনে হচ্ছে এখনই পাগল হয়ে যাবে। উদিতা এক মনে পাতিলে মশলা দিয়ে কাটি দ্বারা নাড়াচাড়া করছে। সে বুঝতেও পারছে না যে আশিয়ান তার দিকে নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। আশিয়ান এবার তাক থেকে নেমে উদিতাকে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরে ঘাড়ে নাক লাগালো। উদিতার শরীর থেকে একটা মিষ্টি ও নোনতা স্মেল আশিয়ানের নাকে গিয়ে ধাক্কা লাগে। উদিতা কেঁপে ওঠে আশিয়ানের এমন স্পর্শ পেয়ে। স্পিকার বক্সে হৃদয় খানের গান বাজছে। আশিয়ান উদিতার ঘাড়ে ছোট ছোট চুমু দিয়ে ভরে ফেলেছে। উদিতা রান্নায় মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। আশিয়ানের এক হাত উদিতার পেটের ওপর বিচরণ করছে। উদিতা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ছাড়ুন প্লিজ, রান্নাটা শেষ করে নিই, নয়তো খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে। রাতের রান্না শেষ করতে রাত 10টা বেজে গেছে প্রায়। দুজন মিলে একসাথে খুনসুটি করে রাতের খাবার সেরে নিয়ে সবকিছু গুছিয়ে রেখে রুমে চলে এলো। উদিতা তার প্রাত্যহিক কাজকর্ম শেষ করে বিছানায় এসে শুয়ে পড়ল। আশিয়ান এতক্ষণ বারান্দায় ছিল। রুমে এসে থাকে উদিতা বিছানায় শুয়ে। আশিয়ান দুষ্টু হাসি দিয়ে বারান্দা ও রুমের দরজা লাগিয়ে বাতি নিভিয়ে ডিম লাইট জ্বেলে দিয়ে উদিতার পাশে এসে শুয়ে পড়ল। আশিয়ান উদিতার পেটে হাত রেখে গলায় মুখ ডুবিয়ে দিল। উদিতা চুপচাপ অনুভব করছে আশিয়ানের আদরগুলো। অন্যান্য দিনের মতো আজ রাতটাও ছিল ভালোবাসায় ভরপুর। দুজন হারিয়ে গিয়েছে দুজনের মাঝে। পরদিন সকালে উঠে খাবার খেয়ে রেডি হয়ে দুজন বিছানাকান্দির উদ্দেশ্যে রওনা দিল। বিছনাকান্দি গিয়ে দুজন প্রচুর ঘোরাঘুরি করলো। পানিতে হাত ডুবিয়ে ফটো তুলল দুজনে। উদিতা তো এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে পুরো বোবা বনে গেছিল। প্রাকৃতিক সৌন্দর্য প্রকাশ করার মতো ভাষা খুঁজে পায়নি সে। দুপুরের দিকে একটা রেস্টুরেন্টে উঠে লাঞ্চ সেরে নিল ওরা দুজনে। বিছনাকান্দি থেকে এবার সাদা পাথর বেড়াতে গেল ওরা। সাদা পাথরে একটু কেয়ারফুল থাকতে হয়েছে। আশিয়ান তো উদিতার হাতই ছাড়েনি এক মুহূর্তের জন্য। সারাদিন দুজন প্রচুর ঘোরাঘুরি করে অনেক ছবি তুলে ক্ষান্ত দিয়ে এবারের মতো বানশি রেস্টুরেন্টে উঠে রাতের ডিনার সেরে নিল। তারপর ক্লান্ত দিয়ে ফিরে এলো বাসায়। এসে গোসল করে দুজন বেদম ঘুমে তলিয়ে গেল। এরপর দিন দুজন রাতারগুল গেল বেড়াতে। দুজন নৌকাতে চলল। শ্যাপলা বিলে গিয়ে ফটো তুলো। রাতারগুল থেকে ওরা দুজনে গেল শ্রীমঙ্গল চা বাগানে। সেখানেও প্রচুর ঘোরাঘুরি করলো ওরা। সাতরঙা
চা খেলো উদিতা আর আশিয়ান। দুজন বাসার জন্য চা পাতা নিল অনেকগুলো প্যাকেট। সারাদিন এইভাবে ঘোরাঘুরি করে কেটে গেল। দিনটা যেন ফুরুত করে উড়ে গেছে। একটা 5 স্টার রেস্টুরেন্টে উঠে রাতের খাওয়া সেরে নিল তারা। রাতে বাসায় না গিয়ে উপশহরের রোজ ভিউ হোটেলে উঠলো ওরা দুজনে। হানিমুনের জন্য একটা রুম বুক করলো আশিয়ান। রুমে ঢুকে উদিতা অবাক। সারা বিছানা ফুল দিয়ে সাজানো, সাদা বেডের ওপর লাল গোলাপ ফুল দিয়ে লেখা হ্যাপি হানিমুন। হোটেলটা উদিতার অনেক ভালো লেগেছে। ভীষণ সুন্দর হোটেলের সবকিছু। আশিয়ান উদিতাকে দুষ্ট এসে বলল, আজ আমাদের বাসর রাত, বুঝলে জানো? আমাদের বিয়ের প্রথম রাতগুলো কেমন জানি পাঞ্চে কেটেছিল। তবে আজ এই সুযোগটা আমি মোটেও হাতছাড়া করতে চাচ্ছি না। আজ আমাদের প্রকৃত বাসর রাত হবে সোনা। উদিতা লজ্জায় মুখ ঢেকে বলল, আপনি আসলে একটা অভদ্র। আশিয়ান মুচকি এসে সালমান মুক্তাদিনের গানটা গেয়ে উঠল। অভদ্র হয়েছি আমি তোমার প্রেমে, তাই কাছে আসো না, আরো কাছে আসো না, পাশে বসো না, কোনো কথা বলো না। উদিতার লজ্জায় শেষ। আশিয়ানের এমন দুষ্টুমি তাকে বরাবরই লজ্জায় ফেলে দেয়। উদিতাকে কোলে নিয়ে বিছানায় এসে শুয়ে পড়ে আশিয়ান। উদিতা নতুন বইয়ের মতো লাজে রাঙা হয়ে বসে আছে। আশিয়ান আবারও বলে ওঠে, আজ সব লজ্জা ভেঙে দেই আমার বউটার। উদিতা আশিয়ানের মুখের ওপর হাত চেপে ধরে যাতে আশিয়ান আর কোনো কথা না বলতে পারে। আশিয়ান কিলকিল করে হেসে উদিতার গালে ঠোঁটচোটা ডুবিয়ে দিল। উদিতা চোখ বন্ধ করে ফেলেছে ততক্ষণে। দুজন দুজনার প্রেমে হাবুডুবু খেতে লাগলো। তলিয়ে গেল ভালোবাসার গহীনে। সকালে ঘুম থেকে উঠে দুজন গোসল করে সকালের নাস্তা করে নিল। তারপর আবারও দুজন ঘুরতে চলে গেল। আজকে শাহজালাল ইউনিভার্সিটি দেখতে যাবে ওরা। ভার্সিটিতে গিয়ে ঘোরাঘুরি করে এলো ওরা। আশিয়ানের মুখে মাস্ক লাগানো থাকায় তাকে কেউ চিনতে পারেনি, নয়তো পিলপিল করে মানুষ আসতো সেলফি নেওয়ার জন্য। ভার্সিটি থেকে দুজন অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কে গিয়ে ঘুরল। তারপর গেল ড্রিমল্যান্ড পার্কে। ড্রিমল্যান্ড পার্ক থেকে এয়ারপোর্টের খালি জায়গায় গিয়ে ঘোরাঘুরি করলো দুজন মনের আনন্দে। আশিয়ান উদিতাকে নিয়ে একটা মাজারেও যায়নি, তার কারণ সে মহিলা কাউকে নিয়ে মাজারে যেতে পছন্দ করে না। উদিতাও একটুও জোর করেনি এই নিয়ে, সে এমনিতেই অনেক খুশি। আশিয়ান উদিতাকে নিয়ে সিলেটের প্রায় অর্ধেক জায়গায় ঘুরে দেখে গিয়েছে। যদিও আশিয়ান এর আগে সিলেটে বহুবার এসেছিল, বন্ধুদের সাথে ট্যুরেও এসেছিল ঘুরতে। ঘোরাঘুরি করতে করতে কিভাবে যে 1 সপ্তাহ হয়ে গেছে বুঝতেই পারেনি কেউ। আরও 3 দিন থাকার ইচ্ছে ছিল আশিয়ানের উদিতাকে নিয়ে, কিন্তু হুট করে মিস্টার মোর্শেদ ফোন করে বললেন যে তার মায়ের শরীর খারাপ, ওনাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। এই খবর শুনে আশিয়ান পাগল প্রায়। তার মা তার কলিজা, ওনার কিছু হলে আশিয়ান পুরোই পাগল হয়ে যায়। উদিতাকে নিয়ে তৎক্ষণাৎ তৈরি হয়ে গেছে সে। ম্যানেজার বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কেটে দিলেন 2টো তাদের জন্য। ট্রেন বা বাস দিয়ে যাওয়ার একটুও ইচ্ছে নেই আশিয়ানের। সে যত জলদি পারে তার মায়ের কাছে পৌঁছাতে চায়। আশিয়ানের টেনশন দেখে উদিতাও ভেতরে ভেতরে টেনশনে আছে। মনটা খালি কু গাইছে তার। মিস্টার মোর্শেদ তো বিস্তারিত কিছুই বলেনি তাদের, শুধু বলেছেন মিসেস ইয়াসমিনের শরীর খুব খারাপ, যত জলদি পারো বাসায় চলে আসো। এর বেশি তিনি একটা কথাই বলেননি। আশিয়ান প্লেনে ওঠার আগে অবধি শুধু তাহমিন, তামজিদ ও তাসজিদের কাছ থেকে তার মায়ের আপডেটই নিয়েছে। আশিয়ান বুঝতে পারল না তার মায়ের কি এমন হয়েছে যে ডিরেক্ট আইসিইউতে অ্যাডমিট করতে হয়েছে। দুজন ঢাকায় পৌঁছে গেছে 8 ঘন্টার মধ্যেই। আশিয়ান উদিতাকে বাসায় পৌঁছে দিয়ে সোজা অ্যাপেলো হসপিটালে ঢুকলো। উদিতা বাসায় এসে দেখলো বাসায় এনা ছাড়া আর কেউ নেই। এনার চোখ ফোলা ফোলা লাগছে উদিতার কাছে। এনা উদিতাকে দেখে আর নিজেকে সামলাতে পারল না। উদিতাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল সে। উদিতার মনে ধক করে ওঠে। উদিতা এনার পিঠে হাত বুলিয়ে উৎকণ্ঠিত হয়ে বলে ওঠে, আপু কি হয়েছে? এভাবে কাঁদছো কেন? প্লিজ খুলে বলো আমাকে। এনা হেসকে তুলে তুলে কাঁদছে। উদিতা এনাকে একটু স্বস্তির হওয়ার সুযোগ দিল। এনাকে 1 গ্লাস পানি এগিয়ে দিতেই এনা ঢকঢক করে গ্লাসের পানিটুকু খেয়ে নিল। নিজেকে শান্ত করার চেষ্টা করলো সে, কিন্তু পারল না। কেঁদে কেঁদেই উদিতাকে বলল, ভাবি আমার আম্মুর কোভিড ধরা পড়েছে। আম্মুর অবস্থা অনেক শোচনীয়। ভাবি আমি আম্মুকে ছাড়া কি করে থাকবো বলো? আমাকে আমার আম্মুর কাছে যেতে দিচ্ছে না কেউ। এনার কথা শুনে উদিতার বুকটা হুহু করে ওঠে। 1 সপ্তাহের ব্যবধানে এ কি থেকে কি হয়ে গেল বুঝতে পারছে না উদিতা। এনাকে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, এসব কি বলছো আপু তুমি? মায়ের করোনা কিভাবে কি হলো? জানি না ভাবি, তোমরা যাওয়ার পর 2 দিন পর্যন্ত ভালো ছিলেন। তারপর আম্মুর আস্তে ধীরে শরীর খারাপ হতে শুরু করে। গায়ে জ্বর ছিল, শ্বাসকষ্ট বেড়ে গেল হুট করে।
কিভাবে কি হলো কিছুই বুঝতে পারলো না কেউ। ডক্টর আঙ্কেল সবার প্রথমে কোভিড টেস্ট করতে দিয়েছিল। টেস্ট করার পর কোভিড পজিটিভ আসে। পরশুদিন রাতে অবস্থা এতই বেগতিক হয় যে তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে যাওয়া হয় আম্মুকে এবং আইসিইউতে অ্যাডমিট করা হয়। উদিতা হতবাক হয়ে শুনে গেল শুধু এনার কথা, কিছু বলার ভাষা খুঁজে পেল না সে। মিসেস ইয়াসমিনকে সে অনেক ভালোবাসে, নিজের মায়ের মতো মনে করে ওনাকে সে। কখনো শাশুড়ি বলে গণ্যই করেনি, নিজের মায়ের মতোই আপন মনে করে এসেছে। সেই মায়ের আজ এই অবস্থা মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে উদিতার। চোখ ফেটে দুফোঁটা জল গড়িয়ে পড়ে তার গাল বেয়ে। আজ সকাল পর্যন্ত তো এত হাসি খুশি ছিল, অল্প সময়ের ব্যবধানে আজ এরকম শোকের ছায়া নেমে এলো তাদের জীবনে। আমাদেরকে আগে কেন জানাওনি আপু? এনা দু হাত দিয়ে নিজের চোখের জল মুছে কান্না স্বরে বলল, বলতে চেয়েছিলাম কিন্তু পাপা মানা করলেন। তোমাদেরকে শুধু শুধু টেনশনে ফেলতে চাইনি, কিন্তু আম্মু নাকি কাল রাতে বলেছেন তিনি আশু ভাইয়াকে দেখতে চান, তাই পাপা কল করে তোমাদেরকে আসতে বললেন। উদিতা আবারও জিজ্ঞেস করলো, বাসায় তুমি একা কেন আপু? বাকিরা কই? সবাই কি হসপিটালে নাকি? না ভাবি, আম্মুর যখন করোনা পজিটিভ আসে তখন মেজু ভাবি তার মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে। ওনাকে কেউই আটকায়নি, বরং সমর্থন করেছে। পরে পাপার আদেশ অনুযায়ী বড় ভাবিকে আর পুতুলকে বড় ভাইয়া ভাবির বাপের বাড়িতে রেখে এসেছেন। ভাবি যাবে না বলে অনেক কান্নাকাটি করেছেন, কিন্তু পাপার মুখের উপর কথা বলার সাহস পায়নি কেউ। আলিয়া ভাবি আর তাসকিন ভাইয়া তোমরা যাওয়ার দুদিন পর বাড়িতে চলে গেছেন, তাদেরকে ওই ব্যাপারে কিছু জানানো হয়নি। আর বাকিরা হসপিটালে, শুধু আমি বাসায় আছি। উদিতা অনেক অবাক হলো এসব শুনে। রোগ তো আল্লাহই দেন, আবার শিফাও তিনি দান করেন, তাই বলে বাপের বাড়ি চলে যেতে হবে, এটা কেমন কথা? উদিতা এনার মাথায় হাত বুলিয়ে নিজেকে শক্ত করে বলল, শোনো আপু, কখনো অধৈর্য হও না, এটা আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা মাত্র। আমাদের মায়ের কিচ্ছু হবে না, তুমি একটু চিন্তা করো না। মাকে সুস্থ হতেই হবে, আমাদের মা ঠিকই সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর কাছে আমাদের মায়ের সুস্থতা চাইব, দেখবে আল্লাহ আমাদের কখনই নিরাশ করবে না। উদিতার কথা শুনে এনা মনে শান্তি পেল, আশার আলো জ্বলে উঠল তার মনে। হ্যাঁ, সে আল্লাহর কাছে নিজের মায়ের প্রাণ ভিক্ষা চাইবে, আল্লাহ নিশ্চয় তাকে ফিরিয়ে দেবেন না। উদিতা ড্রয়িং রুমে নিজের বোরকা হিজাব খুলে এনাকে জিজ্ঞেস করলো, আপু তোমার মুখ এত শুকনো লাগছে কেন? কিছু খাওনি তাই না এখনো? খেতে ভালো লাগছে না ভাবি, আমার গলা দিয়ে কিচ্ছু নামছে না। তা বলে তো হবে না আপু, না খেলেতে তুমি অসুস্থ হয়ে পড়বে। সামান্য হলেও তো খেতে হবে আপু। আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, একটু মানা করতে পারবে না, চুপচাপ খেয়ে নেবে। এরা মানা করতে গিয়েও পারল না, বুঝতে পারছে উদিতা তাকে না খাইয়ে ছাড়বে না। উদিতা প্রথমে নিজের রুমে গিয়ে সবকিছু সুন্দরভাবে গুছিয়ে রেখে রান্নাঘরে এসে এনার জন্য খাবার তৈরি করতে লাগে। তাড়াহুড়োর সাথে আলু ভর্তা, ডিম ভাজি এবং মাছ ভাজা করলো সে, সাথে সাদা ভাত রান্না করলো, বেগুনের পুরি ও বানিয়ে ফেললো ঝটপট। এত জলদির মধ্যে এর বেশি কিছু করতে পারেনি সে। খাবার বেড়ে নিয়ে এনার কাছে গিয়ে নিজে তাকে মুখে তুলে খাইয়ে দিল, কারণ এনার নিচ থেকে ভাত খেতে চাইবে না। মায়ের চিন্তায় মনটা ভালো নেই তার। উদিতা তাকে খাইয়ে দিয়ে নিজেও সামান্য খেয়ে নিল। এনাকে সঙ্গ দিতে এনার রুমে তার সাথে শুয়ে পড়ে সে। মনে হাজারো চিন্তার ঝড় বইছে তার। আশিয়ানের কথা ভাবছে সে, না জানি কি করছে মানুষটা মায়ের অসুস্থতার কথা শুনে। আশিয়ান কিভাবে যে ড্রাইভ করে হসপিটালে এসে পৌঁছেছে তা সে নিজেও বলতে পারবে না। তাসজিদ নিচে ছিল, আশিয়ানকে দেখতে পেয়ে এগিয়ে গেল সে। আশিয়ান প্রায় দৌড়ে তাসজিদের কাছে এলো। তাসজিদ আশিয়ানের হাত ধরে হসপিটালের ভেতরে ঢোকে। লিফটে করে 7 তলায় গিয়ে পৌঁছে ওরা দুজন। তাসজিদের মুখটা মলিন হয়ে আছে, আশিয়ানের চোখ বারবার ভিজে আসছে, কিছু বুঝতে পারছে না সে। মিসেস ইয়াসমিনের চিকিৎসা ভিআইপি সাইটে হচ্ছে, নামি দামি ডক্টররা ওনার চিকিৎসা করছেন। আইসিইউ কেবিনের বাইরে পরিবারের সবাইকে দেখতে পেল আশিয়ান। মিস্টার মোর্শেদের চেহারা টেনশনে কালো হয়ে গেছে। প্রাণপ্রিয় স্ত্রীর এই অবস্থা মেনে নিতে পারছেন না তিনি, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে ওনার। আশিয়ানকে দেখে নিজেকে তিনি স্বাভাবিক করলেন। আশিয়ান তার মায়ের পাগল, এখন উনি যদি স্বাভাবিক না হন তাহলে আশিয়ান পুরোপুরি ভেঙে পড়বেন। আশিয়ান দৌড়ে এসে মিস্টার মোর্শেদের সামনে দাঁড়ালো, কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, পাপা, ও পাপা, বলো না আম্মুর কি হয়েছে, বলো।
নিজেকে কন্ট্রোল করো আসিয়ান, তোমার মায়ের কোভিড ধরা পড়েছে, অবস্থা ভালো না তেমন, ডক্টর আশা দিতে পারছে না, জানি না কি হবে। আশিয়ান হতভম্ব হয়ে গেছে মিস্টার মোরশেদের কথা শুনে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে সে, তার মাথায় কিছুই ঢুকছে না। কি থেকে কি হয়ে গেল এসব? আশিয়ান মিস্টার মোরশেদকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। মিস্টার মোরশেদের চোখ থেকেও পানি পড়ছে অনবরত। তাহমিদ এগিয়ে এসে আশিয়ানকে নিজের কাছে টেনে আনলো। আশিয়ান অনবরত ফুপিয়ে কেঁদে যাচ্ছে বাচ্চাদের মতো। যে ছেলেটা এত স্ট্রং পার্সোনালিটির একজন ব্যক্তি, সে আজ তার মায়ের এমন অবস্থার কথা শুনে পাগলের মতো কান্না করছে। উদিতার ভাই শাহরিয়ারও হসপিটালে ছিল। এগিয়ে এসে আশিয়ানকে সান্ত্বনা দিতে লাগলো সে। মিস্টার মোরশেদ কোন মুখে সান্ত্বনা দেবেন ছেলেকে তিনি বুঝতে পারছে না। কী বা করার আছে ওনার? সবকিছু আল্লাহর হাতে এখন। হায়াত মাউতের মালিক তিনি। একমাত্র তিনিই জানেন মিসেস ইয়াসমিন বাঁচবেন নাকি বাঁচবেন না। তাজদিদের চোখ লাল হয়ে গেছে, বোঝা যাচ্ছে অনেক কেঁদেছে সে। তাহমিদ নিজেকে বহুত কষ্টে সামলে রেখেছে। সবাই যদি ভেঙে পড়ে তাহলে কাকে কে সামলাতে পারবে? সংসারের বড় ছেলে হওয়ার তার ওপর দায়িত্বের ভারও অনেক। ডক্টরের পারমিশন পেয়ে আশিয়ান তাজদিদের সাথে কেবিনে প্রবেশ করলো। তাজদিদ নিজেও একজন ডক্টর হবে 2-3 বছর পরে। মেডিকেলের স্টুডেন্ট সে, তাই এসব কিছু সে ভালোই বোঝে। দুজনের মুখে মাস্ক, হাতে গ্লাভস ও পরনে অ্যাপ্রন। আশিয়ান কেবিনে ঢুকে বেডের দিকে তাকাই। এগিয়ে গিয়ে মিসেস ইয়াসমিনের ওপর চোখ রাখে সে। মুহূর্তেই চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে গিয়ে তার মায়ের হাতের ওপর পড়ে। এই কদিনে কি অবস্থা হয়েছে ওনার! ফর্সা মুখ শুকিয়ে একদম পানশিটে বর্ণ ধারণ করেছে। চোখ দুটো যেন কোটরে বসে গেছে, শরীরও একদম শুকিয়ে গেছে। মিসেস ইয়াসমিনের মুখে অক্সিজেন মাস্ক লাগানো, হাতে ক্যানেলা, আরও কত কি লাগানো আছে যা আশিয়ান জানে না। মিসেস ইয়াসমিন চোখ বন্ধ করেছিলেন। হাতের ওপর পানের ফোঁটা পড়ায় পিটপিট করে চোখ মেলে তাকান তিনি। আশিয়ানকে দেখতে পেয়ে খুশিতে ওনারও চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। আশিয়ান মিসেস ইয়াসমিনের হাত ধরে নিজের গালের সাথে লাগিয়ে কেঁদে ফেলে। মিসেস ইয়াসমিনের মুখ থেকে অক্সিজেন মাস্কটা একটু সরিয়ে দেয় তাজদিদ। মিসেস ইয়াসমিন আদো আদো কণ্ঠে অস্পষ্ট স্বরে বলে ওঠেন, বাবা তুই এসেছিস? আশিয়ান চোখের জল ফেলে ধরা গলায় বলে, হ্যাঁ আম্মু, আমি এসেছি। দেখো তোমার আশিয়ান এসেছে আম্মু। মিসেস ইয়াসমিন মৃদু হেসে জবাব দিলেন, কান্না করিস কেন বাবা? কিছু হয়নি তো আমার, তোদের রেখে এত সহজে মরবো না আমি। আশিয়ান আবারও কেঁদে দিয়ে বলে, এইসব কথা কখনো বলবে না আম্মু, তুমি একদম সুস্থ হয়ে যাবে। দেখো আমার আম্মুর কিচ্ছু হবে না। মিসেস ইয়াসমিন আর কিছু বলতে পারলেন না। তাজদিদ ওনার মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দিল। হয়তো শ্বাসকষ্ট উঠে যাবে পরে। আশিয়ান মিসেস ইয়াসমিনের কপালে চুমু খেয়ে কেবিন থেকে বেরিয়ে এলো। মিসেস ইয়াসমিন চাইছিলেন আশিয়ান যেন ওনার কাছে থাকে, কিন্তু তিনি বলতে পারলেন না। আশিয়ান সারা রাত কেবিনের বাইরেই বসেছিল। সারাদিনের মাঝে কিছুই তার পেটে পড়েনি, একটু পানি ছাড়া। বাকিরা জোর করেও তাকে খাওয়াতে পারেনি। তাজিম এনাকে ফোন দিয়ে সব বলেছিল। উদিতা আশিয়ানের কথা শুনে রাতে আর একটুও খেতে পারেনি। তার স্বামী না খেয়ে বসে আছে হসপিটালে, তাহলে সে কিভাবে খাবে? রাতে আশিয়ান বাসায় ফেরেনি আর কেবিনের বাইরে চেয়ারে চুপচাপ বসেছিল। মিস্টার মোরশেদ শাহরিয়ারকে একবার বলেছিলেন উদিতাকে নিয়ে নিজের বাসায় চলে যেতে, কিন্তু সে সাফ মানা করে দিয়েছে, কারণ শাশুড়িকে এই অবস্থায় ফেলে উদিতা নিজেও তার বাসায় কখনোই যাবে না। রাতটা নির্ঘুম কেটেছে সবার। পরদিন সকালে আশিয়ান বাসায় এলো তাহমিদের সাথে। উদিতা নিজে রুমে বসছিল। আশিয়ানের টকটকে লাল চোখ জোড়া দেখে বুকটায় মোচড় দিয়ে ওঠে তার। সারা রাত ঘুমায়নি, এর মাঝে বোঝা যাচ্ছে অনেক কান্না করেছে সে। আশিয়ান উদিতার সাথে কোনো কথাই বলল না, চুপচাপ কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। উদিতা বুঝতে পারল যে আশিয়ানের মুড অফ, তাই সেও তাকে এতটা না ঘাটিয়ে রান্নাঘরে গিয়ে আশিয়ানের জন্য সুগন্ধি চা আর হালকা কিছু নাস্তা নিয়ে এলো। আশিয়ান একদম গোসল সেরে বেরিয়ে বিছানায় বসে রইল চুপচাপ। উদিতা আশিয়ানের হাতে চায়ের মগটা ধরিয়ে দিয়ে টাওয়াল দিয়ে তার মাথাটা ভালো মতন মুছে দিল। আশিয়ান চুপচাপ চাটা খেয়ে নিল। উদিতা নাস্তার প্লেট এগিয়ে দিতেই আশিয়ান গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি খাবো না কিছু। উদিতা কোনো কথা না বলে মুখে তুলে এক প্রকার জোর করে খাইয়ে দিল তাকে। পেটে খিদে থাকায় আশিয়ানও বিশেষ বাধা দিতে পারেনি। উদিতা এঁটো থালা বাসনগুলো রান্নাঘরে রেখে এসে আশিয়ানের পাশে বসল। আশিয়ান উদিতাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। নিজেকে সেই কোনো মতেই সামলাতে পারছে না। সারা বাসাটা খালি খালি লাগছে। এসব সে মেনে নিতে পারছে না। উদিতা কান্না করল না। আশিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে বলল,
আপনি এভাবে ভেঙে পড়লে হবে বলুন তো? ভুলে যাবেন না আপনি মায়ের সব থেকে বেশি আদরের ছেলে। আমাদের এখন মাকে উৎফুল্ল রাখতে হবে। আপনার কেউ এ অবস্থায় দেখলে মা নিজেই বেঁচে থাকার আশা হারিয়ে ফেলবে। আপনি কি সেটা চান বলুন? নিজেকে শক্ত রাখুন। অ্যাটলিস্ট বাবার মুখের দিকে তাকিয়ে। বাবার বাইরের নিজেকে শক্ত দেখালেও ভেতরে ভেতরে উনি নিজেও পুরোপুরি ভেঙে পড়েছে। আপনি এমন কান্নাকাটি করলে এনা আপু, তাসজিদ ভাইয়া, বড় ভাইয়া, বাবা ওনারাও ভেঙে পড়বেন। দোয়া করুন মায়ের জন্য, আল্লাহ যাতে খুব দ্রুত ওনাকে সুস্থ করে দেন। এখন দোয়া ছাড়া আমাদের তেমন কিছুই করার নেই। কান্না সব কিছু সমাধান নয়। উদিতার অনুপ্রেরণামূলক কথা শুনে আশিয়ান বহুত কষ্টে নিজেকে সামলে নিল। কান্না থামিয়ে উদিতার বুকে মাথা রেখে চুপচাপ বসে রইল। উদিতা পরম যত্নে আশিয়ানের চুলে বিলি কাটছে। উদিতা নরম কণ্ঠে আবারও বলে ওঠে, আপনি হসপিটালে যাওয়ার সময় আমাকে সাথে নেবেন। এই মুহূর্তে মায়ের কাছে আমাদের থাকা প্রয়োজন। ডক্টর হয়তো কেবিনে আমাদেরকে অ্যালাউ করবে না, কিন্তু আমাদের দুজনকে ওনার পাশে থাকতে হবে। এতে মায়ের আর একা অনুভব হবে না, উনি নিশ্চিন্তে থাকতে পারবেন। আমরা ওনাকে সাহস জুগিয়ে দেব। এই রোগটা থেকে উনি খুবই দ্রুত সেরে উঠবেন ইনশাল্লাহ। দেখবেন আল্লাহ আমাদেরকে নিরাশ করবেন না। মা খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন। আশিয়ান উদিতার কথা শুনে এবার পুরোপুরি শান্ত হয়ে গেল। মনে নতুনভাবে আশার আলো জেগে উঠেছে তার। ডক্টররা তো ডিরেক্টলি বলে দিয়েছে সুস্থ হওয়ার সম্ভাবনা তেমন নেই। এর জন্য তো সবাই এত ভেঙে পড়েছে। আশিয়ানও কেঁদে কেটে বুক ভাসাচ্ছে। তবে উদিতার কথায় কিছু তো এমন ছিল যেটা নতুন করে আশার আলো জাগিয়ে দিয়েছে আশিয়ানের বুকে। আশিয়ান ভালো করে চোখ দুটো মুছে নিল। উদিতার কথায় সায় জানিয়ে বলল, ঠিক বলেছ তুমি। এভাবে কেঁদে কেটে কিছুই হবে না। ডক্টররা কি বলবে? আল্লাহ চাইলে দ্রুত আমাদের আম্মু সুস্থ হয়ে যাবেন। আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। আমি নিজের হায়াতের বিনিময়ে হলেও আমার আম্মুকে চাই। উদিতা, তুমি তৈরি হয়ে নাও, আমরা আমাদের আম্মুর কাছে যাব। উদিতা আশিয়ানের মাথায় হাসি মুখে হাত বুলিয়ে দিল। তারপর বসা থেকে উঠে গিয়ে বোরকা পরে তৈরি হতে লাগলো। আশিয়ানও তৈরি হয়ে নিল। তারপর তাহমিদকে বলে দুজন বাসা থেকে বেরিয়ে এলো। আশিয়ানের গাড়ি মাহবুব ড্রাইভ করছে। আশিয়ান উদিতার সাথে পেছনে বসেছে। ড্রাইভ করার মতো শক্তি ও ইচ্ছে কোনোটাই নেই তার। 25 মিনিটের মধ্যে হসপিটালে এসে পৌঁছে গেল দুজন। আশিয়ান উদিতার হাত ধরে হেঁটে গিয়ে লিফটে উঠল। লিফট 7 তলায় এসে নামতেই দুজন লিফট থেকে বেরিয়ে নির্দিষ্ট কেবিন লক্ষ্য করে এগিয়ে গেল। মিস্টার মোর্শেদ ওয়েটিং সিটে বসে আছেন। পাশে মিস্টার এনামুল নিজের ভাইকে সান্ত্বনা দিয়ে যাচ্ছেন সমানে। মিসেস ইয়াসমিনের অবস্থা কোনো উন্নতি হয়নি, আগের মতোই খারাপ অবস্থা। ডক্টররা তাদের বেস্ট চিকিৎসা দিচ্ছে ওনাকে, কিন্তু কিছুতেই কোনো লাভ হচ্ছে না। উদিতা হাতে স্যানিটাইজার মেখে নিল। আশিয়ান মিস্টার মোর্শেদকে সান্ত্বনা দিচ্ছে। ডক্টর এসে বলল যে কেবিনে রোগীর কাছে ওরা কাউকে অ্যালাউ করতে পারবে না। উদিতা চোখ রাঙিয়ে তাকালো ছেলে ডক্টরটির দিকে। কটমট কণ্ঠে বলল, আপনাকে তো